ক্লাস করাচ্ছি ক্লাস করাচ্ছি ক্লাস করাচ্ছি আজকের ইন্টারাপশনের জন্য কিছু করার নেই। আমি দেখতে গিয়ে দেখলাম যে ভিডিওটা রেকর্ডেড হচ্ছে কিন্তু ভিডিওটা কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না, সাইলেন্ট মোডে। তো পরের মিটিংগুলো জুমে করাবো। সবাইকে অনুরোধ করব যে জুমটা ইনস্টল করে নেওয়ার জন্য, ঠিক আছে? সবাই জুম অ্যাপটা ইনস্টল করে নিয়ে, এবং আমি দেখে জানিয়ে দেবো, আমি উইদিন দিস উইক আমি জানিয়ে দেবো যে কিসে হবে, ঠিক আছে? বাবা এইটুকুতে ফোন হিট হয়ে যাচ্ছে, সেই ব্যাপার। যাই হোক, তো মক টেস্ট 1 ডিসকাশনে আমরা চলে আসি অঙ্কগুলোতে। প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের প্রবলেমগুলো দেখি এবং সেখান থেকে যার যার প্রবলেম বুঝতে পেরে যাবে আশা করছি। তো কালকের মক টেস্ট নেওয়ার পর আমি একটা সিদ্ধান্তে তো চলে এসেছি, সেই সিদ্ধান্তটা আমি জুমেই বলতাম, সবাই লিভ করে গেল আর কি, এই গুগল মিটেই বলতাম, সবাই লিভ করে গেল, তাই বলা হলো না। ইস্যুটা হলো এইটাই যে প্রবলেম করানোর পর, মানে পরীক্ষার পরে আমি প্রথমে তোমাদেরকে ডিসকাশন করিয়ে দেবো, ডিসকাশন করানোর পর তোমাদের রেজাল্ট বলে দেবো। আমি আর আলাদা করে অ্যান্সার কি দেবো না, কারণ অ্যান্সার কি দেওয়ার পর সবার মাঝে ডাউট সৃষ্টি হচ্ছে, এবং আমাকে গোটা সকালটায় অনেকে প্যাম্পার করেছে, অনেকে বলছে দাদা এটা হবে না ওটা হবে না। আমি বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেলাম আজকে সকাল থেকে, ঠিক আছে? তো মোট কথা আমি নিশ্চয়ই দেখে দেখেই অ্যান্সারগুলো করেছি, নিশ্চয়ই ভুল করিনি। হয়তো ভুল হতেও পারে, আমিও মানুষ, কিন্তু অতটাও ভুল হবে না। তো আজকে সকাল থেকে সবার প্রবলেম সলভ করতে হয়েছে। তো যাই হোক, আমি পরীক্ষা নেবো, পরীক্ষার পর ডিসকাশন করাবো, ডিসকাশন করানোর পর তোমাদের রেজাল্ট দেবো, এটাই হবে প্রসিডিওর, ঠিক আছে? তো আমি অঙ্ক স্টার্ট করি। 20টা অঙ্ক ছিল, তার মধ্যে ফার্স্ট অঙ্ক ছিল কি, তার মধ্যে ফার্স্ট অঙ্ক যেটা ছিল যে দ্য মাইনর অফ দ্য এলিমেন্ট 6 ইন দ্য ডিটারমিনেন্ট। তো ফার্স্ট অঙ্ক ছিল মাইনর বার করা। অঙ্কটা কি ছিল এরকম, 1 - 2 3 0 4 6 1 2 5, ঠিক আছে? এটা ছিল মাইনর বার করতে আমাকে বলেছিল। তো মাইনর বার করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে মাইনরের ক্ষেত্রে কোনো আমাকে চিহ্ন নিতে হবে না। তো আমায় কার বার করতে বলেছে, এই 6 এলিমেন্টার মাইনর বার করতে বলেছে। তাহলে আমি বলেছিলাম মাইনর কি করে বার করে, যে এলিমেন্টার বার করব সে যে রোটায় আছে আর সে যে কলামটা আছে সেটা বন্ধ করে দেবো। তাহলে 6টা সেকেন্ড রোয়ে আছে, তো সেকেন্ড রোটা পুরোপুরি ক্লোজ করে দিলাম, সেকেন্ড রোটা নাই। আর 6টা কোন কলাম আছে, থার্ড কলামে আছে, থার্ড কলামটাকেও পুরোপুরি ক্লোজ করে দিলাম। তাহলে পড়ে থাকে কে, তাহলে মাইনর অফ 6 আমাকে বার করতে বলেছিল। মাইনর অফ 6 সমান কি হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো 1 - 2 1 আর 2, এটাই পড়ে থাকছে। সেকেন্ড রো থার্ড কলাম পুরোপুরি বন্ধ, তাহলে পড়ে থাকছে কে 1 - 2 1 আর 2। এটার আমি কি করব, এটার আমি ডিটারমিনেট করব। তো ডিটারমিনেট কি করে, প্রিন্সিপাল ডায়াগোনালকে গুণ করে, 1কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 হয়, মাইনাস চিহ্ন দিতে হয়, তারপরে এই 1কে এই -2 দিয়ে গুণ করে, এই 1কে -2 দিয়ে গুণ করলে কত হয়, -2। তাহলে 2 - -2 মানে কত হয়, 2 - -2 হলো আমার +4। ঠিক আছে? তাহলে আমার হয়ে গেল অ্যান্সার কত, আমার অ্যান্সার হয়ে গেল 2 - -2 মানে 2 + 2 সমান হয়ে গেল 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে? তো এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। ফার্স্ট অঙ্ক অনেক সবাই পেরেছো বলতে গেলে। তো ফার্স্ট অঙ্ক আশা করছি সবার কাছে ক্লিয়ার। মাইনর বললে কোনো চিহ্নর ব্যাপারটা আসবে না, কোফ্যাক্টর বললে চিহ্নর ব্যাপারটা আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করছি সবার কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার তো? এবার হচ্ছে 2 নম্বর প্রবলেম, নাম্বার 2। 2 নম্বর প্রবলেম কি বলেছিল, 2 নম্বর প্রবলেমটা অনেকেই ভুল করেছে, প্রীতমও ভুল করেছে, ঠিক আছে? 2 নম্বর প্রবলেম প্রস্তুতি ঠিক করেছে। তো 2 নম্বর প্রবলেমটা খুবই সোজা একটা প্রবলেম ছিল, একটা ডিটারমিনেন্ট করেছিল, তার ভ্যালু বার করতে বলেছিল। ডিটারমিনেন্টটা কি বলেছিল, 1 cos 60 cos 30 হাফ
sin 30 sin 60 102 এই একটা ডিটারমিনেন্ট ছিল, ডিটারমিনেন্টটা ভ্যালু বার করতে বলেছিল। ঠিক আছে, তো দেখো 1 এর জায়গায় 1 থাকলো, cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু হচ্ছে কত? cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তাই তো? cos 30 এর ভ্যালু √3/2, হাফের জায়গায় হাফ থাকলো। sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, আর sin 60 এর ভ্যালু √3/2, আর এটা হচ্ছে 102। আমি বলেছিলাম আমি সবসময় চেষ্টা করব যে ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোকে জিরো করা। তাহলে দেখো আমি যদি কি করি, আমি যদি একটা অপারেশন করি, কি অপারেশন না r1 ড্যাশ সমান r1 মাইনাস r2। কি অপারেশন? আমি অপারেশনটা লিখে দিচ্ছি, r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 যদি করি তাহলে কি হবে দেখো, r1 এ কি আছে 1, r1 থেকে r2 বিয়োগ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে কত হয়? হাফ হয়, হাফ লিখলাম। হাফ থেকে হাফ বিয়োগ করলে কত হয়? 0 হয়। √3/2 থেকে √3/2 বিয়োগ করলে কি হয়? 0 হয়। তাহলে দেখতে পাচ্ছ ফার্স্ট রো এর আমি অনেক কিছু জিরো করে ফেললাম। ঠিক আছে, এবার করে ফেলো। এবার হাফটা হাফের জায়গায় রেখে দাও, এখানে হাফটা হাফের জায়গায় রেখে দাও, r2 তে যেমন ছিল √3/2 যেমন আছে রেখে দাও। ঠিক আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, 2 আছে, অঙ্ক হয়ে গেল। দেখো ফার্স্ট রো এর সাপেক্ষে অপারেশন করে দাও, এই দুটো তো অলরেডি 0 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কে? হাফ, হাফ আর হাফ ইন্টু 2 মানে এইটা পড়ে আছে, হাফ 0 √3/2 2, আর এই দুটো তো 0, তো আমি লিখলাম না আলাদা করে। তাহলে এটা ডিটারমিনেন্ট করতে পারবে কিছুই না, হাফের জায়গায় হাফ থাকলো, হাফকে 2 দিয়ে গুণ করলে কত হয়? হাফকে 2 দিয়ে গুণ করলে 1 হয়, আর মাইনাস এটাকে 0 করলে 0 হয়, 0 ইন্টু 3/2 0, তাহলে হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ। দিস উইল বি আওয়ার অ্যান্সার, হাফ মানে এটা অপশন বি। ঠিক আছে, তো খুবই সোজা একটা অঙ্ক ছিল, কেন ভুল করেছিলে জানি না, বাট তোমরা ভুল করেছিলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রবলেম। তো এই 2 নম্বর প্রবলেম তোমাদের কাছে ক্লিয়ার? কি করে করব না করব? 2 নম্বর প্রবলেম 3 জনের কাছে ক্লিয়ার? একটু রেসপন্স করো, তাছাড়া বুঝতে পারছি না আদৌ ক্লিয়ার কি ক্লিয়ার না। 2 নম্বর প্রবলেমটা তোমাদের কাছে ক্লিয়ার? তো 2 নম্বর প্রবলেমটা তোমাদের কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? প্লিজ রেসপন্স অ্যাট ইয়োর আর্লিয়েস্ট। তো এইভাবে করবো, আমাদের সবসময় দেখতে হবে যে কি করে আমি এলিমেন্টগুলোকে জিরো করতে পারি। তো আমি সেটাই করলাম, এলিমেন্টগুলোকে জিরো করার চেষ্টা করলাম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার বলেছে। ঠিক আছে, এই গেল আমাদের 2 নম্বর অঙ্ক। নেক্সট আমাদের 3 নম্বর অঙ্কে চলে আসি। 3 নম্বর অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক ছিল, বলেছিল যে ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। 3 নম্বর অঙ্কটা এরকম বলেছিল যে ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স দেন এ প্লাস এ ট্রান্সপোজ কি হবে। তাহলে এটা আমাকে বলে দিয়েছে স্কোয়ার ম্যাট্রিক্স, আমাকে বলতে বলেছে এ প্লাস এ ট্রান্সপোজ কি ম্যাট্রিক্স হবে? স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে দেখো সিমেট্রিক ম্যাট্রিক্সের আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছিলাম, ধরো পি একটা ম্যাট্রিক্স, পি কে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি হয়, তাই তো? পি একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি হয় তাহলে পি কে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। আর যদি কিউ সিমেট্রিক কাকে বলবো বলেছিলাম? কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাকেই বলবো যদি পি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস পি হয়। তাহলে আমার এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ, তার আমি ট্রান্সপোজ করবো। ঠিক আছে, তাহলে আমার ম্যাট্রিক্স এখানে কে? ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার এ প্লাস এ ট্রান্সপোজ। এইটাকে আমাকে দেখাতে হবে সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক, না এ মাইনাস এ ট্রান্সপোজ সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, আমি দেখো কি করে করব। এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে? এটা একবার ট্রান্সপোজ হবে, এই যে এটা আছে তার ট্রান্সপোজ হলো, আর এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজটা এ ট্রান্সপোজই থাকলো। ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করলে ঘুরিয়ে সেই ম্যাট্রিক্সটাই আসে, আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে দেখো এ প্লাস এ ট্রান্সপোজটাকে ট্রান্সপোজ করলে আমার ঘুরিয়ে এ প্লাস এ ট্রান্সপোজ চলে আসছে। মানে এটা যদি ধরে নাও, যদি এ প্লাস এ ট্রান্সপোজটাকে তুমি পি ম্যাট্রিক্স ধরো, তাহলে লেট যদি তুমি এ প্লাস এটাকে লিখে দাও, লেট পি ইজ ইকুয়াল টু এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে যদি এ প্লাস এ ট্রান্সপোজকে পি ম্যাট্রিক্স হলো, দেখো পি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেই ঘুরিয়ে আবার পি ম্যাট্রিক্সটাই ঘুরিয়ে আসছে।
ঠিক আছে, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ করলে আমি ঘুরিয়ে এ প্লাস এ ট্রান্সপোজ আবার পাচ্ছি, তাহলে কি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাই এটার অপশন এটা রাইট, এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে আমি যেহেতু আবার ঘুরিয়ে এ প্লাস এ ট্রান্সপোজই পাচ্ছি, তাই এটা হয়ে যাবে কি আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করছি ক্লিয়ার। ক্লিয়ার তো? ঠিক আছে, তো এটা গেল আমার সিমেট্রিক ম্যাট্রিক্সের ফান্ডা। কি ক্লিয়ার তিনজনের কাছে? ঠিক আছে, এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা খুবই একটা সোজা অঙ্ক ছিল। ঠিক আছে, তো এটা গেল 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক সবার কাছে ক্লিয়ার? সবসময় যে ম্যাট্রিক্সটা দেবে তার ট্রান্সপোজ করে যদি ঘুরিয়ে সেই ম্যাট্রিক্সটা চলে আসে তাহলে সেটা সিমেট্রিক, যদি একটা মাইনাস কমন যায় তাহলে একটা স্কিউ সিমেট্রিক, এটা মাথায় রাখবে সবসময়। ওকে, 3 নম্বর ক্লিয়ার। এবার আমি চলে আসি 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, 4 নম্বরটা খুবই একটা সোজা অঙ্ক, সবাই পেরেছে। এরকম বলে দিয়েছিল, আমি করে দিচ্ছি। 3 ইন্টু PQRS সমান 4350 প্লাস 26412, এটা যদি হয় দেন ফাইন PQRS। তাহলে 3 দিয়ে গুণ করে দাও প্রথমে, স্কেলার গুণ, 3P 3Q 3R 3S সমান যোগ করে দাও, 4 আর 2 6, 3 আর 6 9, 5 আর 4 9, 0 আর 12 12। তাহলে 3P সমান কত হয়ে গেল? 3P সমান 6 হয়ে গেল। তাহলে P সমান কত হয়ে গেল? 2। আবার দেখো 3Q সমান কত হলো? 3Q সমান 9 হয়ে গেল, তাহলে Q সমান 3। 3R সমান কি হলো? 3R সমান 9 হলো, তাহলে 8 সমান 3, আর 3S সমান 12 হয়ে গেল, তাহলে S সমান কত হলো? 4। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2 3 3 4, PQRS 2 3 3 4। সবাই অ্যান্সারটা ঠিক করেছো, আশা করছি সবার কাছে ক্লিয়ার, তাই তো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 3 3 4। ঠিক আছে, তো সবার কাছে আশা করছি ক্লিয়ার। এটা আমাদের ছিল 4 নম্বর প্রবলেম। এবার চলে আসি আমাদের 5 নম্বর প্রবলেমে। ঠিক আছে, 5 নম্বর প্রবলেম কি বলেছিল? 5 নম্বর প্রবলেমটা অনেকে গন্ডগোল করেছে। 5 নম্বর প্রবলেমটা আমি দেখেছি অনেকে গন্ডগোল করেছে, আশা করছি এটা করিয়ে দেওয়ার পর আর কোনো গন্ডগোল হবে না। ঠিক আছে, অনেকেই ভুল করেছে। 5 নম্বর প্রবলেমে বলেছিল যে এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স সাজ দ্যাট, কিছু অ্যাজাম্পশনস বলে দেওয়া হয়েছিল আমাকে। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, আর কি বলেছিল? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, আর কি বলেছিল? এ বি ইজ ইকুয়াল টু বি। তাহলে এ বি স্কোয়ার সমান কোনটা ঠিক আমাকে বার করতে বলেছিল। এ বি স্কোয়ার সমান কি এটা বার করতে বলেছিল, আমাকে ফাইন্ড আউট বলেছিল এ বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ বি তার হোল স্কোয়ার মানে এটা লিখতে পারো, এ বি তার হোল স্কোয়ার মানে আমরা এটা লিখতে পারি, দেখো এ বি ইন্টু এ বি মানে দুটো এ বি, এটা তো লিখতে পারি আমরা এ বি ইন্টু এ বি। ঠিক আছে, এবার দেখো আমাকে বলে দিয়েছে এ বি ইজ ইকুয়াল টু বি এ। তাহলে এ বি ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে আমি বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু, যদি বি এ বলেছে তাহলে আমি উল্টোটাও তো বলতে পারি, বি এ ইজ ইকুয়াল টু এ বি বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। এবার দেখো এখানে বি এ কোথাও আছে, এখানে দেখো বি এ এই টার্মটা একসাথে আছে, তাহলে আমি বি এর জায়গায় কি বসাবো? জাস্ট এ বি বসাবো। এ এর জায়গায় যেমন এ আছে বসিয়ে দিলাম, এই এটা এখানে নেমে গেল। বি এর জায়গায় কি বসালাম? এ বি বসালাম। আবার এখানে বি এর জায়গায় এই বিটা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো পরপর দুটো এ, পরপর দুটো বি চলে এলো। পরপর দুটো এ মানে কি? এ স্কোয়ার। পরপর দুটো বি মানে কি? বি স্কোয়ার। ঠিক আছে, এবার এ স্কোয়ার সমান আমার কি বলে দিয়েছিল? এ, আর বি স্কোয়ার সমান কি বলেছিল? বি। তাহলে আমি কি পেয়ে গেলাম? এ বি স্কোয়ার সমান এ বি। তাহলে আমার অ্যান্সার কি হলো? এ বি তার হোল স্কোয়ার সমান এ বি। অপশন কততে ছিল এটা? অপশন বিতে ছিল, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ছিল আমার 5-এর কোশ্চেন। ক্লিয়ার? 5 নম্বর কোশ্চেন যে দুজন অনলাইন আছো তাদের কাছে ক্লিয়ার। আশা করি মনে হয় তোমরা ভুল করেছিলে, মনে হয়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই এক্স্যাক্টলি ভুল করেছিল না ঠিক করেছিলে, বাট মনে হয় ভুল করেছিল। 5 নম্বর কোশ্চেন ক্লিয়ার? তাহলে আমি 6 নম্বর কোশ্চেনে মুভ অন করি। এটা ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আশা করছি সবার কাছে ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেনে।
নম্বর কোশ্চেনটা মনে হয় সবাই পেরেছ, আশা করছি। হ্যাঁ, 6 নম্বর কোশ্চেনটা সবাই পেরেছিল, তবুও আমার দায়িত্ব হচ্ছে বলে দাও, তাই বলে দেবো। 6 নম্বর কোশ্চেনে বলেছিল যে এ একটা ম্যাট্রিক্স আছে যার সাইজ বলে দিয়েছিল 3/4, মানে নাম্বার অফ রো হচ্ছে 3 আর নাম্বার অফ কলাম হচ্ছে 4। এবার বলেছে এ ট্রান্সপোজ বি পসিবল হবে, আর একটা বলেছিল কি বি এ ট্রান্সপোজ পসিবল হবে। তাহলে এ এর অর্ডার যদি 3/4 হয়, তাহলে এ ট্রান্সপোজের অর্ডার কি হবে? ট্রান্সপোজ কি করে করে? রো কে কলাম, কলামকে রো। তাহলে এ ট্রান্সপোজ মানে কি, এর কলামটা এ ট্রান্সপোজের রো, আর এর রোটা এ ট্রান্সপোজের কলাম। তাহলে এর রোকে তিনটা হয়ে যাবে কি এ ট্রান্সপোজের কলাম, তাহলে 3 হয়ে গেল এখানে। আর এর কলামকে 4, সেটা হয়ে গেল এ ট্রান্সপোজের রো। তাহলে এ ট্রান্সপোজ সমান হয়ে যাবে কি 4/3। এবার আমাকে বলেছে এ ট্রান্সপোজ বি পসিবল হবে, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু বি পসিবল। ইফ এ ট্রান্সপোজ বি ইজ পসিবল, কখন হবে? ইফ বি হ্যাজ সাইজ, কি হবে দেখো, গুণ তখনই সম্ভব হয় যখন প্রথমের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় রো সংখ্যা ইকুয়াল হয়। এ ট্রান্সপোজের কলাম সংখ্যা কত আছে? এ ট্রান্সপোজের কলাম সংখ্যা হচ্ছে 3, তাহলে বি এরও রো সংখ্যা কি হতে হবে? বি এরও রো সংখ্যা হতে হবে 3। এবার বি এর কলাম সংখ্যা আমি জানি না, ধরে নিলাম বি এর কলাম সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, আমি কার সাথে কোনটা ম্যাচ করালাম? আমি শুধু এ ট্রান্সপোজের কলাম সংখ্যার সাথে বি ট্রান্সপোজের রোটাকে ম্যাচ করালাম। এখানে যেহেতু 3 ছিল, এখানে 3 লিখলাম, কারণ গুণ তখনই সম্ভব হবে, মানে এ ট্রান্সপোজ বিতে একটা গুণফল, এই গুণফলটা তখনই সম্ভব হবে যখন এ ট্রান্সপোজের কলামের সাথে বি এর রো ইকুয়াল হবে। তো আমি ধরলাম সেটা এ ট্রান্সপোজের কলাম যেহেতু জানি 3, তাহলে বি এর রো কত হবে? 3, কিন্তু আমি তো কলামটা জানি না কত, তাহলে পি রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমি বি এর সাইজ ধরলাম কত? 3/3। ঠিক আছে, এবার বি ইন্টু এ ট্রান্সপোজ ইজ পসিবল কখন হবে? ইফ, কখন? ইফ, দেখো ইফ বি এর, এবার দেখো বি ইন্টু এ ট্রান্সপোজ মানে বি ইন্টু এ ট্রান্সপোজ কখন পসিবল? এবার বি এর আমার সাইজ কত ধরেছি? বি এর সাইজ হচ্ছে 3/3, এ ট্রান্সপোজের সাইজ কত ছিল আমার? 4/3। এবার এই গুণটা কখন সম্ভব হবে? যখন আমি বলেছিলাম গুণ তখনই সম্ভব যখন ফার্স্টের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটা রো সংখ্যা সমান হয়। এখানে ফার্স্টের কলাম সংখ্যা আমি জানি না, পি রেখেছিলাম, কিন্তু সেকেন্ডের আমি রো সংখ্যা জানি 4। তাহলে এই 4টা যখন পি এর সাথে ইকুয়াল হবে তখনই গুণফলটা সম্ভব হবে। তাহলে এখানে বি এর সাইজ কত হয়ে যাবে? বি এর সাইজ কত? বি এর সাইজ হয়ে যাবে কত? এটা হচ্ছে কত? পি এর জায়গায় আমি কি বসাবো? 4 বসাবো, কারণ এখান থেকে পেয়ে গেলাম আমি পি ইজ ইকুয়াল টু 4। তাহলে বি এর সাইজ কত হয়ে যাবে? 3/4। তাহলে আমার অ্যান্সার কত হবে? 3/4। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 3/4। বি শুড হ্যাভ সাইজ 3/4। অ্যান্সার সি, 3/4। ক্লিয়ার সবার কাছে? আশা করছি ক্লিয়ার। এখানে বি এর সাইজ আমি 3/p ধরেছিলাম, 3/p লিখলাম। এ ট্রান্সপোজের সাইজ 4/3 আমি পেয়ে গেছিলাম। এবার গুণটা কখন সম্ভব হয়? যখন বি এর কলামের সাথে এ ট্রান্সপোজের রো ইকুয়াল হয়। এবার এ ট্রান্সপোজের রো যেহেতু 4 জানি, তাহলে বি এর কলাম সংখ্যা সেটাই হবে, তাই পি ইজ ইকুয়াল টু 4। তাই এখানে পি এর জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে বি এর সাইজ হয়ে গেল কত? 3/4। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এরপর আমি চলে আসছি আমাদের 7 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেমে কি ছিল? 7 নম্বর প্রবলেমে জাস্ট একটা ডিটারমিনেন্ট বার করতে দেওয়া ছিল, খুব সোজা একটা ডিটারমিনেন্ট বার করতে দেওয়া ছিল। তো সবাই পেরেছে 7 নম্বর প্রবলেমটা। তো দেখা যাক সেই প্রবলেমটা কি ছিল। ম্যাক্সিমাম জন 7 নম্বর প্রবলেমটা পেরেছে, পারেনি এমন কেউ নেই। ঠিক আছে, তো 7 নম্বর প্রবলেমে চলে আসি। তো 7 নম্বর প্রবলেমটা ছিল এরকম: 0 a মাইনাস বি মাইনাস এ 0 মাইনাস সি বি সি 0। তো এটা ছিল আমাদের 7 নম্বর প্রবলেম। কিচ্ছু না, ফার্স্ট রো এর সাপেক্ষে অপারেশন করে দাও। ফার্স্ট রো কে আছে 0, 0-এর জন্য কি পড়ে থাকে? 0। ফার্স্ট রোটা 0, তাই আমি আর ফার্স্ট রোটা অপারেশনটা দেখালাম না। সেকেন্ড রো আছে এ, এইটার জন্য চিহ্ন হয় প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস। তাহলে এটা কি হবে? মাইনাস এ। ডিটারমিনেট করবো কার? এই রো আর এই কলামটা বন্ধ, পড়ে থাকে কে? মাইনাস এ মাইনাস সি বি আর 0, এটা পড়ে থাকে। এটার জন্য কি? প্লাস ও মাইনাস, মনে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস বি থাকলো।
এই রো আর এই কলাম বন্ধ, থার্ড রো আর থার্ড কলাম বন্ধ করে দাও, এই ফার্স্ট রো আর থার্ড কলাম বন্ধ করে দাও, তাহলে কি বলতে মাইনাস A0 BC, তাহলে মাইনাস A0 আর B আর C, তাহলে দেখো কি আছে মাইনাস এখানে থাকলো, মাইনাস একে 0 দিয়ে গুণ করলে মাইনাস, বি কে মাইনাস সি দিয়ে গুণ করলে মাইনাস বিসি, মাইনাস বিসি আবার একটা মাইনাস বিসি থাকে, তাহলে এরকম হয় 0 মাইনাস অফ মাইনাস বিসি, এরকম হয়। আর এটা থাকে মাইনাস বি, মাইনাস এ কে সি দিয়ে গুণ করলে মাইনাস এসি মাইনাস 0, তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস বিসি, প্লাস বিসিকে মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ বিসি, আর এখানে মাইনাস বিকে মাইনাস এসি দিয়ে গুণ করলে প্লাস এ বিসি, তাহলে মাইনাস এ বিসি প্লাস এ বিসি ইকুয়াল টু 0। এটা সবাই পেরেছে আশা করছি, সবার কাছে ক্লিয়ার, এটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, তো ক্লিয়ার তোমাদের দুজনের কাছে আশা করছি। এটা ছিল আমাদের 7 নম্বর প্রবলেম। এরপর চলে আসি আমাদের 8 নম্বর প্রবলেম। 8 নম্বর প্রবলেমটাও অনেকে পেরেছে, সবাই পেরেছে 8 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেমটা ক্লিয়ার আশা করছি। 8 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেম কি দেওয়া ছিল আমাদের? 8 নম্বর প্রবলেমে একটা গুণ করতে দেওয়া ছিল। 8 নম্বর প্রবলেমে কি দেওয়া ছিল? গুণ। এ বলে দিয়েছে কি, এ বলে দিয়েছিল আমার 1 মাইনাস 1 2 3, আর বি বলে দেওয়া ছিল কত? বি বলে দেওয়া ছিল 1 2 3 4। এটা এ, এটা বি বলে দিয়েছিল। ঠিক আছে, 1 মাইনাস 1 2 3 আর এ বির গুণফল। গুণফল সবাই তোমরা জানো কি করে করতে হয়। তো এইভাবে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি, এই দিক বরাবর যায় আর এটা এই বরাবর যায়। ঠিক আছে, তাহলে প্রথমে কার সাথে কার গুণ? একের সাথে এই একের গুণ হবে, একের সাথে একের গুণ করলে 1 হয়। তারপর মাইনাস 1 এর সাথে 3 এর গুণ হবে, মাইনাস 1 কে 3 দিয়ে গুণ করলে মাইনাস 3 হলো। এবার পাশে চলে যাবো, একের সাথে 2 এর গুণ করবো, একের সাথে 2 এর গুণ করলে 2 হয়, মাইনাস 1 এর সাথে 4 এর গুণ করবো, মাইনাস 1 মাইনাস 4 হয়। তারপর আবার 2 এর সাথে 1 এর গুণ করবো, 2 এর সাথে 1 এর গুণ করলে 2 হয়, আর 3 এর সাথে 3 এর গুণ করবো, 3 এর সাথে 3 এর গুণ করলে 9 হয়। আবার এই 2 এর সাথে 2 এর গুণ করবো, গুণ করলে 4 হয়, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, আর এই 3 এর সাথে 4 এর গুণ করবো, 3 এর সাথে 4 এর গুণ করলে 12 হয়। তাহলে কি হলো অ্যান্সার? অ্যান্সার হলো -2 -2 11 16। ঠিক আছে, তো এটাও সবাই পেরেছো তোমরা। 8 নম্বর অঙ্ক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পেরেছো, তাই আমি আর বললাম না পেরেছি পারোনি, পেরেছো। এবার চলে আসছি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কে একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল এবং দেখাতে বলেছিল ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স না ডায়াগোনাল না স্কেলার। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না, কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্সের ধর্মই ছিল যে অফ ডায়াগোনাল টার্মগুলো 0 আর ডায়াগোনাল টার্মসগুলো যে কোনো ভ্যালু থাকবে, সেটাকে আমি বলেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কি, অফ ডায়াগোনাল টার্মস মানে ধরো এখানে আমার ডায়াগোনাল এলিমেন্ট বলতে ধরো 1 5 আর 7, এটা আমার ডায়াগোনাল, বাকি টার্মগুলো সবসময় 0 হবে। এইটা ছিল আমার ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ। মানে অফ ডায়াগোনাল টার্মস বলতে ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে, এটা ছিল আমার ডায়াগোনাল, এই ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে বাকি টার্মগুলো 0 হবে, আর ডায়াগোনাল টার্মগুলো যে কোনো একটা ভ্যালু থাকবে, ইট মে বি এনিথিং, ইট মে বি এনি ইন্টিজার। ওকে, তো এটা ছিল আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের অপশন তো প্রথমেই বাদ গেল, তাহলে বাকি দুটো অপশন ছিল সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, তো সেই দুটো দেখি। আমি ধরে নিই ওই ম্যাট্রিক্সটা সমান এ ম্যাট্রিক্স, ওটা লেট এ সমান, যেটা বলে দিয়েছিল 0 -2 4, আর কি বলেছিল 2 0 -3, আর কি বলেছিল -4 3 0, এটা সমান এ বলে দিয়েছে, ধরে নিলাম। ঠিক আছে, এর ট্রান্সপোজ করি প্রথমেই। ট্রান্সপোজ কি করে রোগুলোকে কলাম, কলামগুলোকে রো। তাহলে আমি 0 2 -4 -2 0 3, আর পরে থাকলো কি 4 -3 0, এটা হয়ে গেল আমার ট্রান্সপোজ। ঠিক আছে, এ ট্রান্সপোজ এটা হয়ে গেল। এবার আমি কি করব, এটা থেকে মাইনাস কমন নিতে পারি। দেখো এটা থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে আমার ঘুরিয়ে যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাস, যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস। তাহলে 0, এটা 0 তো 0 থাকলো, 2টা -2 -4টা প্লাস হয়ে গেল, -2টা 2 হয়ে যাবে, 0টা 0ই থাকবে, 3টা -3 হয়ে যাবে, 4টা -4 হয়ে যাবে, -3টা 3 হয়ে যাবে, এটা 0 হয়ে গেল। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমার ঘুরিয়ে কি এলো মাইনাসে। তাহলে আমি প্রথম থেকেই জানি যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে সেটাকে বলি আমি কি স্কিউ সিমেট্রিক। তো অপশন স্কিউ সিমেট্রিক হবে। ঠিক আছে,
তো এটা ছিল আমাদের 9 নম্বর অঙ্ক, এটা সবাই পেরেছে। এবার চলেছি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে আমরা কি বার করতে দিয়েছিলাম? 10 নম্বর অঙ্কে আমরা একটা এ ইনভার্স বার করতে দিয়েছিলাম। ঠিক আছে, 10 নম্বর অঙ্কে আমরা কি বার করতে দিয়েছিলাম? এ ইনভার্স। তো ম্যাট্রিক্সটা কি ছিল? ম্যাট্রিক্সটা বলেছিল এ বলে দিয়েছিল কত, একটা 2/2 এর ম্যাট্রিক্স, 2/2 এর স্কোয়ার ম্যাট্রিক্স, 1 2 -1 1, এই একটা 2/2 এর স্কোয়ার ম্যাট্রিক্স ছিল। নিয়ে বলেছিল এ ইনভার্স বার করতে। তো এ ইনভার্সের ফর্মুলা আমরা কি জানি? এ ইনভার্সের ফর্মুলা আমরা জানি যে অ্যাডজুগেট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, তো এটার ডিটারমিনেন্ট যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা সম্ভব নয়, ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 0 না হয় তাহলে এটা সম্ভব। তো আমি প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করে নিই। ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে? 1 × 1, 1 হলো, -1 × 2, তাহলে -2, তাহলে 1 - 2 মানে হচ্ছে কত? 1 + 2 মানে হচ্ছে 3। যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তাই এ ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে, মানে এ ইনভার্সটার অস্তিত্ব থাকবে। তবে বার করতে হবে অ্যাডজুগেট অফ এ। অ্যাডজুগেট অফ এ কী করে বার করি? এই দুটো এলিমেন্ট ইন্টারচেঞ্জ করে, এখানেও 1 আছে এখানেও 1 আছে, ইন্টারচেঞ্জ করলে আমার কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, আর এখানে একটা করে মাইনাস আছে, এই এলিমেন্টটা 2 থাকবে, শুধু এখানে মাইনাস আসবে, এই এলিমেন্টটা মাইনাস একই থাকবে কিন্তু আরও একটা মাইনাস আসবে। ঠিক আছে, এইভাবে আমি এটা অ্যাডজুগেট বার করি। তাহলে এটা কি হয়ে গেল? 1 - 2 1 1, এটা হয়ে গেল আমার কি? অ্যাডজুগেট। ঠিক আছে, আবার বলে দিই, এলিমেন্ট দুটো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট দুটো ইন্টারচেঞ্জ করে, আর বাকি এলিমেন্টগুলো আমার কি হয়? মাইনাস আছে একটা করে। ঠিক আছে, তো এই হলো অ্যাডজুগেট। তাহলে এ ইনভার্স সমান আমি কি বলতে পারি? অ্যাডজুগেট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। অ্যাডজুগেট অফ এ এইটা, তাকে 1/3 দিয়ে ভাগ, মানে 1/3 নিচে থেকে গেল, আর এটা হয়ে গেল আমার এটা 1 - 2 1 1, এটা হয়ে গেল আমার কি? এ ইনভার্স। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এটা আমার বেরোলো এ ইনভার্স। এটা ছিল আমাদের 10 নম্বর প্রবলেম। ওকে, এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রবলেম। এবার আমি চলে আসি 11 নম্বর প্রবলেম। এবার আমি চলে আসবো 11 নম্বর প্রবলেম, যেটা অনেকেই ঠিক করেছে, খুব কম জনই ভুল করেছে। ভুল করার কথাও নয়, খুব সোজা একটা প্রবলেম ছিল। ঠিক আছে, তো এরকম প্রবলেম 11 নম্বর প্রবলেমের মতো প্রবলেম আসতেই পারে। তো 11 নম্বর প্রবলেমটা কি ছিল দেখা যাক। 11 নম্বর প্রবলেম হচ্ছে 1 ω³ ω² ω³ 1 ওমেগা, আর কি ছিল? ω² ω1, ω² ω1। এবার একটা জিনিস মনে রাখতে হবে, যদি বলে দেয় যে ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি, দ্য কিউব রুট অফ ইউনিটি ওমেগা হ্যাজ 2 ইম্পর্টেন্ট প্রপার্টিজ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিউব রুট অফ ইউনিটির ওমেগার দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি থাকে, সেই প্রপার্টি দুটো কী কী? একটা হচ্ছে 1 + ওমেগা + ω² = 0, আর একটা হচ্ছে ω³ সমান 1। এই প্রপার্টি দুটো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে ω³ আছে সেখানে সেখানে আমি 1 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 1 ω³ এর জায়গায় 1, ω² এর জায়গায় ω², আবার ω³ এর জায়গায় 1 1 ওমেগা, ω² এর জায়গায় ω² থাকলো ω1। এবার আমি এটা কি করব? ফার্স্ট ওয়ের সাপেক্ষে অপারেশন করব। তাহলে 1 এর জায়গায় 1 থাকলো, 1কে 1 এই ফার্স্ট রো, মানে এই এলিমেন্টটা নিয়ে করছি প্রথমে। 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়। মাইনাস ওমেগাকে ওমেগা দিয়ে গুণ করলে কত হয়? -ω² হয়। এটা হয়ে গেল। সেকেন্ড রোতে 2 1 চলে আসি, একটা মাইনাস আসবে কারণ এটা চিহ্ন হয় প্লাস, এটা চিহ্ন হয় মাইনাস, এটা চিহ্ন হয় প্লাস। তাহলে -1, 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1, আর -ω²কে ওমেগা দিয়ে গুণ করলে কত হয়? ω³, এটা হয়ে গেল। পড়ে থাকলো ω² প্লাস ω², 1কে ওমেগা দিয়ে গুণ করলে কত হয়? ওমেগা, আর ω²কে 1 দিয়ে গুণ করলে কত হয়? ω²। তাহলে এটা হয়ে গেল। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1, 1কে -ω² দিয়ে গুণ করলে -ω², -1কে 1 দিয়ে গুণ করলে -1, -1কে -ω³ দিয়ে গুণ করলে +ω³। তাহলে এই 1 +1 -1 কেটে গেল। ω²কে ওমেগা দিয়ে গুণ করলে কত হয়? ω³, আর ω²কে -ω² দিয়ে গুণ করলে কত হয়? -ω4। ঠিক আছে,
তাহলে এখানে পড়ে থাকলো কি মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে কত 1, আবার এখানে ওমেগা কিউব মানে কত 1, তাহলে 1 + 1 = 2, আর মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত মাইনাস ওমেগা, কারণ আমরা কি জানি ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা 4 সমান কি হয় ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব সমান কত 1 ইন্টু ওমেগা, মানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে হলো ওমেগা। ঠিক আছে, এবার আমার তাহলে পড়ে থাকলো কি +2, এখান থেকে পড়ে থাকলো, আর এখান থেকে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাসটা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পড়ে থাকবে। এবার দেখো আমি একটা ফর্মুলা জানি যে 1 + ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি -1, 1টাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় কি বসাবো -1, 2 - -1 মানে 2 + 1 মানে হচ্ছে 3, তো 3 উইল বি আওয়ার অ্যান্সার। এটা অনেকেই করতে পেরেছে, তো 3 উইল বি আওয়ার অ্যান্সার, তো এটা হচ্ছে পি। ঠিক আছে, আশা করছি এতদূর অবধি তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার। এবার আমি চলে আসি 12 নম্বর। কোফ্যাক্টর আর মাইনরে কিন্তু অনেকেই ঘুরিয়েছে, যে আপনারটা দেখলাম কোফ্যাক্টর আর মাইনরে অনেকেই গুলিয়ে ফেলেছে ব্যাপারটা। ঠিক আছে, তো আমি চলে আসি এবার 12 নম্বর। তো এটা আশা করছি সবার কাছে ক্লিয়ার, কি ক্লিয়ার তো একটু রেসপন্স করে দাও। বারো নম্বরটা বলেছে তা মাইনর বার করেছে এলিমেন্ট 4-এ, ঠিক আছে, একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে, কি বলেছে 0, 1, 4 -3, 0, -1, তারপরে হচ্ছে কত 5 - 2 7, 4-এর আমাকে মাইনর বার করতে বলেছে। 4 বলতে এই 4টা, তাহলে 4 কোন রোয়ে আছে ফার্স্ট রোয়ে আছে, তাহলে ফার্স্ট রোটা টোটালি বন্ধ করে দাও, আর 4 কোন কলামে আছে থার্ড কলামে আছে, তাহলে থার্ড কলামটা পুরোপুরি বন্ধ করে দাও। পড়ে থাকলো কে -3, 0, 5 - 2, তাহলে মাইনর অফ 4 কোনো চিহ্ন ক্যারি করবে না, কি হবে -3, 0, 5 - 2, -3কে -2 দিয়ে গুণ করলে কত হয় 6 হয় -0, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার কত 6, অপশন এ। তাহলে এটা ছিল 12 অঙ্ক, 12টা হচ্ছে অপশন এ 6 অ্যান্সার। ঠিক আছে, এবার 13টা একটা খুবই একটা সোজা অঙ্ক দিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে সবাই ট্রান্সপোজ বার করতে ভুলে গেছে না মনে নাই, তো খুবই সোজা, যেহেতু বলেছিলে প্রথমবার পরীক্ষা দিতে সোজা কোশ্চেন করতে, আমি একদম জলের মতো সহজ কোশ্চেন করেছি, তাও কেউ বুঝতে পাইনি, দুর্ভাগ্যের বিষয় এটা। আমি তো ভেবেছিলাম 4-5 জন বুঝতে পাবে কিন্তু পাইনি। তো 13টা হচ্ছে এ, একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল 3 - 1 4, 2 5 6, আর কি ছিল 1 2 3, এ ট্রান্সপোজ বার করতে বলেছে, তা এ ট্রান্সপোজ কী করে করে রোগুলোকে কলাম বা কলামগুলোকে রো, 3 2 1 -1 5 2 আর 4 6 3, তাহলে এটা হয়ে গেল আমার কি বেরিয়ে গেল, এটা আমার বেরিয়ে গেল এ ট্রান্সপোজ। ঠিক আছে, তো এটা ছিল 13 নম্বর অঙ্ক, এটা সবাই পেরেছে, না পারা কেউ হয়নি। এরপর ছিল 14 নম্বর অঙ্ক, সেটাও অনেকেই পেরেছে, সবাই পেরেছে বলতে গেলে। 14 নম্বর অঙ্কতে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, আমি ধরে নিই সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, লেট এ ইজ ইকুয়াল টু সেই ম্যাট্রিক্স 0 2 -1 -2 0 1 আর হচ্ছে 1 -1 0। এ বলতে বলেছিল এটা কি ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার, সিমেট্রিক, কিউ সিমেট্রিক না, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে কিছু হয় না, আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে কোশ্চেনটা বাদ দিলাম, হয় সিমেট্রিক নয় কিউ সিমেট্রিক হবে। তো এ ট্রান্সপোজ বার করলে এটা কি দাঁড়ায় 0 -2 1, ঠিক আছে, এটা হয় 2 0 -1 আর এটা হয় -1 1 0। ঠিক আছে, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে যেগুলোতে মাইনাস আছে সেগুলো প্লাস হয়ে যাবে, যেটা প্লাস আছে সেটা মাইনাস হবে। 0 -2টা +2, এটা হয়ে গেলো -1, এটা হয়ে যাবে -2 0 +1, আর এটা হয়ে যাবে 1 -1 0। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এ ট্রান্সপোজ সমান হয়ে যাচ্ছে -এ, এ ট্রান্সপোজ যদি হয় আমার -এ তাহলে আমি সেটাকে বলেছিলাম কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্সার হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটাও সবাই পেরেছে, ওকে, এটা ছিল 14 নম্বর প্রবলেম। তারপর একটা 15 নম্বর অঙ্ক ছিল, সেটাও খুব সোজা অঙ্ক ছিল। তারপর একটা 15 নম্বর প্রবলেম ছিল, সেটাও খুব সোজা ছিল, এক্স এর ভ্যালু বার করতে বলেছে কিন্তু অনেকে ভুল করেছে,
অনেকবার 2 ইন্টু 2 4 কোথা থেকে নিয়ে এসছে আমি জানি না, বাট ভুল করেছে। 2x মাইনাস ওয়াই 3 5y, ঠিক আছে, সমান বলে দেওয়া ছিল 6 5 3 2। এই অঙ্কটা অনেকেই ভুল করেছে দেখলাম, 2 3 জন তো করেছে। তো বলেছিলাম এক্স এর ভ্যালু বার করতে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 2x মাইনাস ওয়াই সমান 6। এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করতে পারছি না কারণ ওয়াইটা আননোন। আবার এখান থেকে আমি ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স করছি, তাহলে 2x মাইনাস ওয়াই সমান 6 বলতে পারি। আর এটা কি বলতে পারি, ওয়াই সমান -2 বলতে পারি। ওয়াই সমান কি -2, তাহলে ওয়াই ভ্যালুটা এখানে পুট করে দিই। তাহলে 2x মাইনাস ওয়াইয়ের জায়গায় -2 সমান 6, তাহলে 2x প্লাস 2 সমান 6, তাহলে 2x সমান হচ্ছে 6 মাইনাস 2 সমান হচ্ছে 4, তাহলে x সমান কি হবে 4/2 মানে হচ্ছে 2। তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত, x এর ভ্যালু হয়ে যাবে আমার 2। ওকে, এটা মনে রাখতে হবে যে x এর ভ্যালু কত 2। এই ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স থেকে হবে x ইকুয়াল টু 2। তো এটা একটা অঙ্ক ছিল যেটা 2 3 জন দেখলাম ভুল করেছে। কেন ভুল করেছে আমি বুঝতে পারলাম না। তো রিজন ইজ স্টিল আননোন টু মি। ঠিক আছে, এবার আমি চলে আসি 16 নম্বর প্রবলেমে। এবার আমি চলে আসি 16 নম্বর প্রবলেমে। তো 16 নম্বর প্রবলেম ওই ওমেগা দিয়ে একটা প্রবলেম ছিল, সোজা একটা প্রবলেম ছিল ওমেগা দিয়েই। ষোলো নম্বর প্রবলেমটা কি ছিল, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার 1, আর কি ছিল ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে ওমেগা যখনই থাকবে তখন দুটো জিনিস মনে রাখতে হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, আর কি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। আমি কি করেছি এখানে একটা অপারেশন করেছি, r1 ড্যাশ সমান r1 প্লাস r2 প্লাস r3 করলে আমার কি হয় দেখো, r1 কে আছে 1, তার সাথে ওমেগা যোগ, তার সাথে ওমেগা স্কোয়ার যোগ, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানে কি আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে ওই একই 1 প্লাস ওমেগা স্কোয়ার সাজিয়ে লিখলাম। আবার এখানে কি আছে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মানে ওই একই 1 প্লাস ওমেগা স্কোয়ার সাজিয়ে লিখলাম। পড়ে থাকলো কি ওমেগা স্কোয়ার 1, এখানে পড়ে থাকলো ওমেগা স্কোয়ার 1 ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার বলতে 0, তাহলে তিনটেই আমার 0 হয়ে গেল। পড়ে থাকলো ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এবার আমরা পড়েছি যে কোনো একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে যদি প্রত্যেকটা কোনো একটা রোয়ের বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। তো এটা আমার ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল 16 নম্বর প্রবলেম। এটাও সবাই পেরেছে। সবাই গন্ডগোল করেছে 17 আর 20, এই দুটোতে আমাকে সকালে অনেকজন বলেছে, 2 3 জন 3 জন 4 জন বলেছে, কিন্তু 17টা কী করে হলো 20টা কী করে হলো। 17টা তো একজনকে 17 তহব্বতকে বললাম, তহব্বত আবার বলছে না হবেই না, তারপর আবার যখন করে দিলাম তখন বললো আলটিমেটলি হবে। ঠিক আছে, তো বইয়ে ভুল দেখেছিল, তো তহব্বত একটু গন্ডগোল করছিল 17টাকে নিয়ে, কস্তুরিও করছিল, কস্তুরকে বললাম, তারপর কস্তুরি দেখলো হ্যাঁ ঠিক আছে। তো কো ফ্যাক্টর বার করতে বলছিল 17 প্রবলেম। কী বলেছিল দেখি, 3 -2 5 -1 2 -3 -5 6 9। আমাকে বার করতে বলেছে কোফ্যাক্টর অফ -2, কোফ্যাক্টর অফ -2। কোফ্যাক্টরের জন্য আমাদের চিহ্ন লাগে। এবার দেখো তুমি ডাইরেক্ট বসাইতে পারো -2 এর জন্য চিহ্ন মাইনাস, কারণ আমি জানি চিহ্ন করলে এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস প্লাস। কিন্তু তুমি যদি বলো না আমার মাইনাসটা মনে থাকবে না, সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে করবে -1 দেবে, টু দি পাওয়ার দেবে। টু দি পাওয়ার কার বার করতে বলেছে -1 এর, এই -2 এর। -2টা কত নম্বর রোতে আছে, 1 নম্বর রোতে আছে, তাহলে 1 লিখলে প্লাস দেবে। -2টা কত নম্বর কলামে আছে, 2 নম্বর, তাই 2 দেবে। মানে -1 টু দি পাওয়ার নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম, তাহলে -1কে কিউব করলে কি আসে, -1ই আসে। তুমি দেখতে পাচ্ছ ইনবিল্ড আমার মাইনাস আসছে, তাহলে এখানে মাইনাস, এটা গেল চিহ্নটা। এবার -2 এর বার করছি। -2 এর জন্য কি করতে হয়, -2টা যে রোতে আছে সেই রোটা, আর -2টা যে কলামে আছে সেই কলামটা বন্ধ করে দিলাম। তাহলে পড়ে থাকলো কি -1 -3 -5 আর 9। ঠিক আছে, সেটা আবার লিখে দেবো। তাহলে পড়ে থাকলো কি আমার -1 -3
-5 আর 9, এটা -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 3 মানে কি -1 থাকলো। -1কে 9 দিয়ে গুণ করলে কত হয়? -1কে 9 দিয়ে গুণ করলে -9 হয়। -5কে -3 দিয়ে গুণ করলে কত হয়? +15। কিন্তু একটা তো মাইনাস থাকছে, তাহলে মাইনাস ও প্লাসে মাইনাস হয়, তো -9 -15 মানে -24। -24কে -1 দিয়ে গুণ করলে কত হয়? -1 ইন্টু -24 গুণ করলে কত হয়? +24। ঠিক আছে, তো এটা হচ্ছে কোফ্যাক্টর বার করার নিয়ম। তাহলে এটা হলো কোফ্যাক্টর +24। যদি বলতো মাইনর বার করতে, তাহলে মাইনর অ্যান্সার হয়ে যেত -24। ঠিক আছে, এই গুণটা এক্সট্রা -1 দিয়ে করতাম না। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি সবার কাছে এখন ক্লিয়ার। 7 নম্বর অঙ্ক। এবার হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক তো একটা গুণ দিয়েছিল, তো সে একটা সোজা গুণ। দেখা যাক 18 নম্বর অঙ্কটা কি আছে। এবার চলে আসছি আমরা 18 নম্বর প্রবলেমে। 18 নম্বর প্রবলেমটা কি ছিল? একটা গুণ ছিল। ঠিক আছে, তো গুণটা দেখা যাক। এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল। এ ম্যাট্রিক্স কি বলেছিল? এ ম্যাট্রিক্স বলেছে 1 -1 2 3। আর একটা বি একটা ম্যাট্রিক্স বলেছিল কি 1 2 3 4। এবার বলেছিল এ বির গুণফল বার করতে। তাহলে এ বির গুণ করো। গুণ আমি কি করে করি? এই দিক বরাবর এটা যায় আর এই দিক বরাবর এটা যায়। তাহলে প্রথমে 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়। -1 এর সাথে 3 গুণ করলে কত হয়? -3 হয়। 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 হয়। -1 এর সাথে 4 গুণ করলে কত হয়? -4 হয়। 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2 হয়। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, আর 3 এর সাথে 4 যোগ করলে 12 হয়। তো গুণফল হচ্ছে কত? -2 -2 11 16। আমি হয়তো অঙ্কটা এর আগে দিয়েছি, আমি রিপিট করেছি অঙ্কটা। এই অঙ্কটা আমি রিপিট করেছি, ভুলবশত অঙ্কটা রিপিট হয়েছে এবং সেই মার্কসই সবাই ক্যারি করেছে। কেউ আমাকে কিন্তু একবার বলোনি যে অঙ্ক রিপিট হয়েছে। তো 18 অঙ্কটা আর এখনই প্রত্যেকে দেখছি 18 অঙ্ক আর 8 অঙ্ক রিপিটেশন অফ প্রবলেম। 18 আর 8 অঙ্ক সেম। ঠিক আছে, তো একই, যাই হোক, তো এটা সবাই করেছ। এবার হচ্ছে 19 নম্বর প্রবলেম। 19 নম্বর প্রবলেমে সিমেট্রিক না সিমেট্রিক না ডায়াগোনাল না স্কেলার বার করতে বলেছি। 0 -2 4। এটাও কি রিপিট করেছি? আমরা এখন দেখি ডায়াগোনাল এটাও রিপিট করেছি। আমি বলেছিলাম সলিউশনে, হ্যাঁ গো 8 9 তো রিপিট, 8 আর 9 আর 18 আর 19 পুরো রিপিট। 8 9 সেম অ্যাজ 18 আর 19, মানে সবাই 2 নম্বর করে এক্সট্রা বেশি ক্যারি করেছে রিপিটেশনের জন্য। ফর রিপিটেশন 2 নম্বর করে সবাই এক্সট্রা ক্যারি করেছে। যাই হোক, তো 19 নম্বরটা দেখালাম না, যেহেতু রিপিটেশন। 9এরটাই হচ্ছে 19 আর 8এরটাই হচ্ছে 18। আমাকে এবার ফার্দার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো 2 নম্বর সবাই এক্সট্রা ক্যারি করেছে। যাই হোক, কলটা আমার আচ্ছা, যাই হোক, এবার আমি 20 নম্বরে চলে আসি। অঙ্কর ক্ষেত্রে এই হয় গো, রিপিট হয়ে যায়, কিন্তু ইয়ের ক্ষেত্রে হয় না। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে হয় না। কোশ্চেন তো 20 ক্ষেত্রে বলেছিল মাইনর অফ 0। এটা নিয়েও আমাকে আজকে একজন অনেকবার বলেছে কি করে হচ্ছে 1 3 4 -1 2 0 5 6 9। এটা কি বার করতে বলেছিল? এটা বার করতে বলেছিল মাইনর অফ 0। মাইনর অফ 0। তাহলে মাইনর বলতে কোনো চিহ্ন নাই। 0টা যে রোতে আছে সেই রোটা সেই কলমটা বন্ধ করে দাও। এই রোতে আছে, রোটাকে বন্ধ করে দিলাম। এই কলমে আছে, কলমটা বন্ধ করে দিলাম। পড়ে থাকলো কে? 1 3 5 6। ডাইরেক্ট গুণ করে দাও। 6 1 কে 6, 5 - 3 15, 6 - 15 -9। তো -9 উইল বি আওয়ার অ্যান্সার বি। তো এটাও আশা করছি ভুল নয়। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের টোটাল সলভ। ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে যা যা এসছে তার সলভ। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে যা যা এসেছিল সবার কাছে ক্লিয়ার? ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স সবার কাছে ক্লিয়ার?
তাহলে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে চলে যাব, যেটাতে হয়তো আজকে অনেক কিছু আরও জানবো। ম্যাথামেটিক্সে সবার কাছে ক্লিয়ার, তাহলে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে যাব। কালকে সি প্রোগ্রামিং, হবে বিক্রম, সি প্রোগ্রামিং। ম্যাথামেটিক্স নিয়ে কারো কোশ্চেন আছে, ডিসকাশন, কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলো, আর যদি না থাকে তাহলে আমি সময় চলে যাবো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই, আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে চলে যাচ্ছি। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ফার্স্ট কোশ্চেন, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের কোশ্চেনও সোজা করেছিলাম, কোনো কোশ্চেনে আমি কালকে কঠিন করিনি, কিন্তু 3 দিন কঠিন হবে কিন্তু। ওকে, মক 1 স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। স্ট্রেংথ অফ strength of materials. ওকে, সম ফার্স্ট কোশ্চেন কি ছিল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস দেখে নি। ফার্স্ট কোশ্চেন ছিল যে দ্য ওয়ার্কিং স্ট্রেস অফ এ ম্যাটেরিয়াল ইজ অবটেন্ড বাই ডিভাইডিং দ্য আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি, পয়জন রেশিও, ল্যাটারাল লোড, ম্যাক্সিমাম লোড অ্যাপ্লাই। তো এটার যদি তোমরা ফর্মুলাটা মনে রাখো সেখানেই হয়ে যায়। বলেছিল ওয়ার্কিং স্ট্রেস আমরা কি করে পাবো, আলটিমেট স্ট্রেসকে কি দিয়ে ভাগ করলে আমরা ওয়ার্কিং স্ট্রেস পাবো বাংলায়। তাহলে আমি বলি, তোমাদেরকে আমি একটা ফর্মুলা পড়িয়েছিলাম, ফ্যাক্টর অফ সেফটি, আমি ফার্স্ট দিয়ে লিখলাম ফ্যাক্টর অফ সেফটি সমান কি বলেছিলাম, আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। আমার কি বলেছে, ওয়ার্কিং স্ট্রেসটা কি করে পাবো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ওয়ার্কিং স্ট্রেস সমান, ফার্স্টটাকে এখানে নামালাম আর কি ওয়ার্কিং স্ট্রেসটা উপরে উঠিয়ে দিলাম, তাহলে ওয়ার্কিং স্ট্রেস সমান বলতে পারি কি আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। তাহলে আলটিমেট স্ট্রেসকে যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি তাহলে ওয়ার্কিং স্ট্রেস পাই। ঠিক আছে, তো এখানে আমি দুটো কথা অ্যাড করব, কিছু জিনিস আমি অ্যাড করব, দুটো কথা নয় কিছু জিনিস অ্যাড করব, সেটা কি অ্যাড করব সেটা মনে রাখবে। ঠিক আছে, এই জেনারেলি ওয়ার্কিং স্ট্রেস মানে আলটিমেট স্ট্রেস, জেনারেলি আলটিমেট ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য জেনারেলি কি বলছি দেখো, যে কথাটা অ্যাড করতে চলেছি ডিজাইন অফ মেম্বারের জন্য কিছু কথা অ্যাড করতে চলেছি। ডিজাইন অফ মেম্বারের ক্ষেত্রে আমরা কি করি, ঠিক আছে, তো সেটা জেনে রাখো। এই ওয়ার্কিং স্ট্রেসকে জেনারেলি অ্যালাউবেল স্ট্রেস বলি, যখন কোনো একটা মেম্বারে ডিজাইন করি তখন এই ওয়ার্কিং স্ট্রেসটাকে ডিজাইন কি বলি, যখন কোনো একটা মেম্বারে আমরা ডিজাইন করি তখন ওয়ার্কিং স্ট্রেসকে আমরা কি বলি, অ্যালাউবেল স্ট্রেস বলি। ঠিক আছে, তো এই আলটিমেট স্ট্রেসের কনসিডারেশনটা কখন আসে, আলটিমেট স্ট্রেসের কনসিডারেশনটা ফর ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসে। আমি লিখে দিচ্ছি, এই ব্যাপারটা যা জানলে এই ব্যাপারটা সিম্পল জিনিস থেকে হয়ে গেল, কিন্তু ডিজাইন অফ মেম্বার, কোনো মেম্বারে যখন ডিজাইন করি আমরা, তো কিছু জিনিস আমি বলে দিই এক্সট্রা। ডিজাইন অফ মেম্বারের সময় ওয়ার্কিং স্ট্রেসটাকে আমরা কি বলি, অ্যালাউবেল স্ট্রেস, এটা মাথায় নিতে হবে। ডিজাইন অফ মেম্বার্স, অ্যালাউবেল ডিজাইন অফ মেম্বার্স, ঠিক আছে, অ্যালাউবেল স্ট্রেস সমান ডিজাইন অফ মেম্বারের ক্ষেত্রে অ্যালাউবেল স্ট্রেস সমান হয় ইল স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। বাট ইল স্ট্রেস কখন হয়, আবার অ্যালাউবেল স্ট্রেস সমান হয় আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি, আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। তা দেখতে পাচ্ছ দুটো সূত্র হচ্ছে, অ্যালাউবেল স্ট্রেস সমান একবার হচ্ছে ইল স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি, আর একবার হচ্ছে আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। আমাদের ক্ষেত্রে কোশ্চেন ছিল আলটিমেট স্ট্রেস, তাহলে আলটিমেট স্ট্রেস কখন হবে, আলটিমেট স্ট্রেস জেনারেলি
আমার ব্রিটিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়। তো এটা লিখে রাখবে ফর ব্রিটিল ম্যাটেরিয়াল। তাই আমার যে কোশ্চেনে যেটা ছিল সেটা ব্রিটিল ম্যাটেরিয়ালের জন্য ছিল, মাথায় রাখবে ফর ব্রিটিল ম্যাটেরিয়াল। আলটিমেট স্ট্রেসকে কনসিডারেশনে নেবো ফর ব্রিটিল ম্যাটেরিয়াল। সবসময় মনে রাখবে ফর ব্রিটিল ম্যাটেরিয়াল ফ্যাক্টর অফ সেফটি ইজ অ্যাপ্লাইড অন আলটিমেট স্ট্রেস। আমি কথাটা এখানে লিখে দিচ্ছি, ফর, দেখো তাই করেছি, ব্রিটিল ম্যাটেরিয়ালের জন্য আলটিমেট স্ট্রেসটাকে কনসিডারেশন দিচ্ছি। ফর ব্রিটিল ম্যাটেরিয়াল factor of safety is applied on ultimate stress. আর yield স্ট্রেসটা কার জন্য না, ফর ডাকটাইল ম্যাটেরিয়াল, ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। এই কথাটা মনে রাখবে। তাহলে কি ফর, এই কথাটা এখানে লিখে দেবে যে ফর ডাকটাইল ম্যাটেরিয়াল FOS is মানে ফ্যাক্টর অফ সেফটি ইজ অ্যাপ্লাইড অন yield স্ট্রেস। এই কথা দুটো খুব ভালো করে মাথায় রাখবে। আরও একটা নতুন জিনিস আজকে শিখবে যে মার্জিন অফ সেফটিটা কি। মার্জিন অফ সেফটি হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি থেকে 1 বিয়োগ করলে আমরা মার্জিন অফ সেফটি পাই। এখানে লিখে দিলাম মার্জিন অফ সেফটি সমান ফ্যাক্টর অফ সেফটি -1। মার্জিন অফ সেফটি সমান কি, ফ্যাক্টর অফ সেফটি -1। ঠিক আছে, তো এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমাদের কাছে আলটিমেট দেওয়া ছিল ওয়ার্কিং স্ট্রেস সমান আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। তাহলে আমাদের ক্ষেত্রে কনসিডারেশনটা কার করেছিল না, ব্রিটিল ম্যাটেরিয়ালে করেছিল। যদি yield স্ট্রেস কথাটা থাকতো তাহলে বুঝতে পারতে ডাকটাইল ম্যাটেরিয়াল ক্ষেত্রে থাকতো, তাই গুলিয়ে ফেলবে না। ঠিক আছে এই জিনিসটা। তো ফ্যাক্টর অফ সেফটি সমান তাহলে কি হতে পারে, ফ্যাক্টর অফ সেফটি সমান আমি যে বলেছিলাম আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, সেটা yield স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস হতে পারে। yield স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস বললে ডাকটাইল ম্যাটেরিয়াল, আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস বললে সেটা ব্রিটিল ম্যাটেরিয়াল। তো এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে। আর একটা নতুন টার্ম জানলে যে মার্জিন অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি থেকে 1 বিয়োগ করলে আমরা জেনারেলি মার্জিন অফ সেফটি পেয়ে থাকি। এবার হচ্ছে 2 নম্বর প্রবলেম, 2 নম্বর অঙ্ক। এই 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া ছিল, 2 নম্বর কোশ্চেনে ছিল যে দ্য ফ্যাক্টর অফ সেফটি। 1 নম্বরটা ক্লিয়ার, ওকে। 2 নম্বরে নম্বর বলেছিল যে ফ্যাক্টর অফ সেফটি ফর রট আয়রন। তো আমি তোমাদেরকে একটা ফ্যাক্টর অফ সেফটি চার্ট লিখিয়ে দিচ্ছি, যেখানে রট আয়রন, মাইল্ড স্টিল, কাস্ট আয়রন। তো অ্যান্সারটা হবে রট আয়রনের জন্য আমার ফ্যাক্টর অফ সেফটি কত হয়। তো রট আয়রনের জন্য ফ্যাক্টর অফ সেফটি হয় 5। ঠিক আছে, তো আমি কিছু একটা চার্ট লিখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে ম্যাটেরিয়াল ফ্যাক্টর অফ সেফটি। আর অলরেডি আমি এটা লিখিয়ে দিয়েছিলাম আলফা, আলফাটা আমি লিখিয়ে দিচ্ছিলাম। আলফা ছিল কি, র্যানকিনস কনস্ট্যান্ট। তো এই চার্টটা ভালো করে মনে রাখবে, মাইল্ড স্টিল, কাস্ট আয়রন, রট আয়রনটা আমি তোমাদের দিয়েছিলাম, আর টিম্বার। ঠিক আছে, মাইল্ড স্টিলের জন্য 3, কাস্ট আয়রনের জন্য 3, রট আয়রনের 5, আর টিম্বারের হচ্ছে 6। ঠিক আছে, আলফার ভ্যালু অলরেডি দিয়েছি, পড়িয়ে দিয়েছি। কলামের স্টার্টে 1/7500, 1/1600, 1/9000 আর 1/750। আলফার ভ্যালু এই 1/9000 একবার জিলেটে এসছে, জিলেটে নয় WBSCT, মানে ওই তোমাদের পরীক্ষায় এসছিল 1/9000। তো এই ভ্যালুগুলো তোমরা মনে রাখবে। আমি তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম রট আয়রনের, এই আমি পরীক্ষায় তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, তো আশা করছি এটা 2 নম্বর কোশ্চেন সবার কাছে ক্লিয়ার, কিছু ছিল না কোশ্চেনটাই। 3 নম্বর বলেছিল যে দ্য ভ্যালু অফ পয়জন রেশিও ডিপেন্ডস আপন কি, পয়জন রেশিওর ভ্যালু আমার কিসের উপর ডিপেন্ড করে। তো যদি পয়জন রেশিওর ফর্মুলাটা কেউ মনে রাখো না, তাহলে এটা পারা যায়। পয়জন রেশিও মিউ বা 1/m সমান আমি কি পড়েছিলাম, আমি পড়েছিলাম ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন। এবার দেখো ল্যাটারাল স্ট্রেন সমান কি ছিল, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। ধরো আমার অরিজিনাল ডায়ামিটার ছিল ডি, সেখান থেকে ডায়ামিটারটা কমে হয়েছিল স্মল ডি, তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন কত, ডি মাইনাস ডি। অরিজিনাল ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল ডি।
আর ল্যাটারাল স্ট্রেন মানে ডেল এল বাই এল। তাহলে ডায়ামিটার চেঞ্জ হয়েছে মানে সাইজের চেঞ্জ হচ্ছে। তাহলে সাইজের চেঞ্জ হলে যদি এই সাইজের চেঞ্জটা বেশি হয় তাহলে আমার চেঞ্জ কিসে চেঞ্জ হবে, মিউতে চেঞ্জ হবে। তাহলে সবসময় পয়জন রেশিও কিসের ওপর ডিপেন্ড করছে, সাইজ অফ ম্যাটেরিয়াল। যেহেতু ল্যাটারাল স্ট্রেন ব্যাপারটা আছে তাই সাইজ অফ ম্যাটেরিয়াল অলরেডি আমি পড়িয়েছি, তাই সাইজ অফ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ধরো একটা বার ছিল এরকম, কথার মানে আমরা দেখাচ্ছি, ধরো একটা বার ছিল এরকম থিকনেসের, যার ডায়ামিটার ছিল ইনিশিয়ালি ক্যাপিটাল ডি ছিল। ঠিক আছে, বারটাকে যখন আমি ইলংগেট করলাম একটা ফোর্স দিয়ে, তখন বারটার ডায়ামিটারটা কমে গেল। ঠিক আছে, বারটার ডায়ামিটারটা কমে এরকম বারের ডায়ামিটার হয়ে গেল, লেন্থে বেড়ে গেল, ডায়ামিটারটা কমে গেল, এটা হয়ে গেল স্মল ডি। ডায়ামিটারের চেঞ্জ কত হলো, ডি মাইনাস ডি, এটা গেল চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, অরিজিনাল ডায়ামিটার ক্যাপিটাল ডি। তো এই সাইজের চেঞ্জ হচ্ছে, তো ডায়ামিটার চেঞ্জ হওয়া মানে কি, মোটা থেকে সরু হচ্ছে। অরিজিনালি আমার লেন্থে বাড়ছে কিন্তু মোটা থেকে সরু হচ্ছে, তাই পয়জন রেশিও সবসময় সাইজ অফ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এটা ছিল আমার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন ক্লিয়ার? ক্লিয়ার কিনা রেসপন্স করো। এবার 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা সবাই জানে, হুকস ল। হুকস ল সবাই ঠিক করেছে। হুকস ল কি বলে, উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই আমার হুকস ল বলে। এবার এই কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটা হয় সবসময় মডিউলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডিউলাস, কনস্ট্যান্টটা হয় ই। তাই কখনো যদি বলে দেয় স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু ই, দিস ইজ হুকস ল, দিস হ্যাজ বিন কারেক্ট। হুকস ল ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এটা ছিল 4 নম্বর প্রবলেম। এরপর আমি চলে আসছি 5 নম্বর প্রবলেমে। ঠিক আছে, দ্য কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইজ অফ, এটা কেন ভুল করলাম আমি জানি না। দ্য কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইজ অফ 3 টাইপস, 4 টাইপস, 5 টাইপস। তো আমি বারবার বলেছিলাম কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বা মডিউলাস অফ ইলাস্টিসিটি, এই কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি 3 রকম, যেটাকে আমি বলি কি 3 মডিউলি বলেছিলাম। তো অ্যান্সারটা হবে 3 টাইপস। 3 মডিউলি কি কি বলেছিলাম, মানুষের পরীক্ষাতে 12 করতে দেয় 3 মডিউলি, ই, সি আর কে। ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ং মডিউলাস, সি হচ্ছে কি মডিউলাস অফ রিজিডিটি, আর কে হচ্ছে কি বাল্ক মডিউলাস। ঠিক আছে, মডিউলাস অফ রিজিডিটি বা সিআর মডিউলাস, আর কে হচ্ছে কি বাল্ক মডিউলাস। তো এটা 3 টাইপস হবে 5 নম্বর কোশ্চেনটা। এবার চলে আসি 6 নম্বর। 6 নম্বরটা বলেছিল কি, দ্য ইউনিট অফ বাল্ক মডিউলাস, মানে কে এর আমাকে ইউনিট বার করতে বলেছিল। 6 নম্বর বাল্ক মডিউলাস কে। তো বাল্ক মডিউলাস কে সমান আমরা কি জানি, ডাইরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এবার স্ট্রেনের তো আমার কোনো ইউনিট হয় না, স্ট্রেসের ইউনিট কি হয়, স্ট্রেসের ইউনিট হয় ফোর্স বাই এরিয়া। তাই ফোর্সের এরিয়া কি হয়, এসআই পদ্ধতিতে নিউটন, এরিয়ার ইউনিট কি হয় মিটার স্কোয়ার, আর স্ট্রেন তো ইউনিট লেস, তাই এটা ইউনিট লেস। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, বাল্ক মডিউলাসের ইউনিট হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। মানে এটাকে এইভাবে লেখা যায়, নিউটন, মিটার স্কোয়ারটাকে উপরে যদি লিখি নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে আমার অপশন সি। তো এটা হচ্ছিল ব্যাপার। তো এটা ছিল বাল্ক মডিউলাসের ইউনিট। তো এটা খুব কোশ্চেন, এটা অপশন সি, নিউটন মিটার টু দি পাওয়ার -2। আশা করছি এটা সবার কাছে ক্লিয়ার, যারা যারা ভুল করেছে বা করেছিলেন। এটা 7 নম্বর, এই 7 নম্বরটা অনেকেই করতে পারেনি, খুব কমজনই হয়তো 7 নম্বরটা করতে পেরেছে। কিছুই ছিল না কোশ্চেনটা, খুবই সোজা একটা কোশ্চেন দিয়েছিলাম, বুদ্ধির কোশ্চেন। বলেছিল এ ফোর্স অফ 400 কেজি ওয়েট ক্যান ব্রেক এ ওয়্যার, বলেছে 400 কেজি ওয়েট যদি কোনো একটা ওয়্যারের ওপর চাপায়, মানে তারের ওপরে চাপায়, তাহলে সেই তারটা ভেঙে যায়। বলছে ফাইন্ড দ্য ফোর্স, ওরা আমাকে সেই ফোর্সটা খুঁজতে হবে যেটা সেই রকম তারের, ওই রকমই সেম তার, সেম ম্যাটেরিয়ালের তার, কিন্তু সেই তারটার ডবল থিকনেস, তারকে মানে ভাঙতে পারবে। তাহলে ধরে নাও ইনিশিয়ালি আমার এই তারটা ছিল, তার মানে তো ক্রস সেকশনে কি দেখতে হবে, ক্রস সেকশনে ডায়ামিটার দেখতে হবে। ধরো এরকম একটা তার ছিল যার ডায়ামিটার ছিল ধরে নাও ডি। ঠিক আছে, এবার ডবল থিকনেস করে দিয়েছে, এবারেও তারটা আছে কিন্তু সেম ম্যাটেরিয়ালে কিন্তু ডবল থিকনেস, তাহলে থিকনেসটা হয়ে যাবে 2D। ঠিক আছে, এইটা ভাঙতে আমার ইয়ে লেগেছিল 400 কেজি ওয়েট, ফোর্স এফ লেগেছিল 400 কেজি ওয়েট।
আমি ধরলাম F1, এটা ভাঙতে কত F2 এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে স্ট্রেস সিগমা সমান ফোর্স বাই এরিয়া, এখানে স্ট্রেসের কোনো ব্যাপার আসেনি, তাহলে স্ট্রেসটা আমার কনস্ট্যান্ট, তাহলে F বাই এ সমান আমার কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে থেকে বলতে পারি যে F বাই এ সমান যদি কনস্ট্যান্ট হয় F1 বাই A1 সমান F2 বাই A2, এটা আমি বলতে পারি অবভিয়াসলি, বলতে পারি তো। এটার জন্য যদি ফোর্স F1 হয় এটার জন্য এরিয়া A1, এটার জন্য ফোর্স যদি F2 হয় এটার জন্য এরিয়া A2, তাহলে আমাকে F2টা বার করতে হবে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, F2 সমান F1 ইন্টু A2 বাই A1। F1 এর ভ্যালু কত বলে দিয়েছিল 400 কেজি ওয়েট, তাহলে 400 বসিয়ে দিলাম। A2 এর ভ্যালু কত হবে, এরিয়া তো তারের এরিয়া কী হবে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, তাহলে A2 বলতে পাই বাই 4 ইন্টু 2D স্কোয়ার, ডবল থিকনেস 2D স্কোয়ার। আর A1 এর এরিয়া কী হবে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, তাহলে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। পাই বাই 4 পাই বাই ক্যান্সেল হলো, এখানে ডি স্কোয়ার আছে এখানে ডি স্কোয়ার আছে ক্যান্সেল হলো, এখানে পড়ে থাকলো 2 স্কোয়ার, মানে 400 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 400 ইন্টু 4, তাহলে F2 সমান কত হয়ে গেল আমার 1600। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, F2 সমান 1600 কেজি ওয়েট। ঠিক আছে, দিস উইল বি আওয়ার অ্যান্সার। তো এটা ছিল আমাদের 7 নম্বর প্রবলেম। তাহলে 7 নম্বর প্রবলেমটা যারা পারোনি তাদের কাছে ক্লিয়ার, বা যে পারোনি তার কাছে ক্লিয়ার কী করে হবে। খুব একটা সোজা কোয়েশ্চেন ছিল 7 নম্বর প্রবলেম। আশা করছি 7 নম্বর প্রবলেমটা তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার তো 7 নম্বর প্রবলেম? ক্লিয়ার কিনা রেসপন্স করো। আশা করছি ক্লিয়ার 7 নম্বর প্রবলেম তোমাদের কাছে। ওকে, এবার চলে আসি আমি 8 নম্বর প্রবলেম। 8 নম্বর প্রবলেমটা আমি দিয়েছিলাম যে 8 নম্বর কোশ্চেনটা আমি দিয়েছিলাম যে দ্য এসআই ইউনিট অফ কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটির এসআই ইউনিটটা কি? ঠিক আছে, কম্প্রেসিবিলিটির এসআই ইউনিটটা কি? তো কম্প্রেসিবিলিটির এসআই ইউনিট বলতে কি বোঝায়? কম্প্রেসিবিলিটি বলতে কি বোঝায় আমি বলেছিলাম, কম্প্রেসিবিলিটি বলতে ভলিউম চেঞ্জ, আবার কম্প্রেসিবিলিটি বলতে বোঝায় রেসিপ্রোকাল অফ বাল্ক মডিউলাস। লিখে রাখো, কম্প্রেসিবিলিটি ইজ ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ বাল্ক মডিউলাস, মানে বাল্ক মডিউলাসের অনন্য। ঠিক আছে, এখান থেকে আমার হয়ে যাবে। তাহলে বাল্ক মডিউলাসের ইউনিট কি পেয়েছিলাম আমি? বাল্ক মডিউলাসের ইউনিট পেয়েছিলাম আমি, বাল্ক মডিউলাসের ইউনিট ছিল নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তাহলে আমার কম্প্রেসিবিলিটি কী হবে, সেটার উল্টো। কম্প্রেসিবিলিটি কী হবে, অনন্যক তার, মানে 1 বাই নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তাহলে 1 বাই নিউটন মানে কী হয়ে যাবে, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2 উপরে গেলে কী হয়ে যাবে, মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে সি, নিউটন টু দি পাওয়ার -1 মিটার স্কোয়ার। অ্যান্সার উইল বি আওয়ার সি। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি, নিউটন টু দি পাওয়ার -1 মিটার স্কোয়ার। কম্প্রেসিবিলিটি বলতে বাল্ক মডিউলাসে অনন্য, কম্প্রেসিভ বলতে জেনারেলি ভলিউম চেঞ্জকে বোঝায়। ঠিক আছে, তো এটা একটা দিয়েছিল খুব সোজা একটা জিনিস, অনন্য, তাই 1 বাই বাল্ক মডিউলাস, 1 বাই বাল্ক মডিউলাসে ইউনিট করলাম, তাহলে আমি কম্প্রেসিবিলিটির ইউনিট পেয়ে গেলাম। এটা ছিল আমাদের 8 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে আসি আমাদের 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ পয়জন রেশিও। তো এটা আমি পয়জন রেশিও থিওরিটিক্যাল ভ্যালু বলার আগেই বলে দিই, তো এটা আমি তোমাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালসের পয়জন রেশিও অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্ট 1-এর ওপর যে ডিসকাশন ক্লাস হয়েছিল সেখানে আমি লিখিয়ে দিয়েছি, তো সেই ভ্যালুগুলো তোমরা মুখস্থ করবে। তো এখানের অ্যান্সার হচ্ছে 0.5। জেনারেলি পয়জন রেশিওর ভ্যালু যে কোনো স্টেবল আইসোট্রপিক বা লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয় -1 অ্যান্ড 0.5, -1 থেকে 0.5 এর মধ্যে হয়। ঠিক আছে, -1 to 0.5 যে কোনো স্টেবল আইসোট্রপিক লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার পয়জন রেশিও মিউর ভ্যালু কী হয়, -1 to 0.5 এর মধ্যে হয়। তো থিওরিটিক্যাল ভ্যালু সেহেতু আমাকে নিতে হয়েছে 0.5। বাট কেন -1 থেকে 0.5 এর মধ্যে হয়, যদি -1টাকে 0.5 এর মধ্যে রাখি পয়জন রেশিওকে, তবে আমার 3 মডিউলি মানে ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর সিআর মডিউলাস বা মডিউলাস অরিজিটি এই ভ্যালুগুলো পজিটিভ হয়। যদি মিউর ভ্যালু -1 থেকে 0.5 এর মধ্যে থাকে তবে 3 মডিউলির ভ্যালু পজিটিভ হয়, সেজন্য আমাকে মিউর ভ্যালু -1 থেকে 0.5 এর মধ্যে লিখতে হয়। কিন্তু বেশিরভাগ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভ্যালুটা কত হয়, বেশিরভাগ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভ্যালুটা হয় 0 থেকে 0.5।
তাই থিওরিটিক্যাল ভ্যালু বললে সবসময় অ্যান্সার হবে 0.5। ঠিক আছে, তো দিস উইল বি আওয়ার অ্যান্সার, নিউ পয়জন রেশিও। এটা ছিল আমাদের 9 নম্বর কোশ্চেন। এরপর ছিল আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা খুবই সোজা একটা কোশ্চেন। বলেছিলাম যে মডিউলাস অফ রিজিডিটি বা সিআর মডিউলাস। মডিউলাস অফ রিজিডিটি একটা নাম হচ্ছে কি সিআর মডিউলাস। মডিউলাস অফ রিজিডিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ, মডিউলাস অফ রিজিডিটি কিসের রেশিও? মডিউলাস অফ রিজিডিটি মানে সি বা এন বা জি যেটা দিয়ে ডিনোট করবে। মডিউলাস অফ রিজিডিটিকে কি দিয়ে ডিনোট করা হয়? সি দিয়েও ডিনোট করা হয়, কখনো এন দিয়ে ডিনোট করা হয়, কখনো জি দিয়ে ডিনোট করা হয়। এটার আরেকটা নাম কি? সিআর মডিউলাস। এটা সমান কি? শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। মডুলাস অফ রিজিডিটি সমান কি ছিল? শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। ঠিক আছে, শিয়ার এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল এমই বাই 2 অফ এম প্লাস 1। তো এই ফর্মুলাগুলো মনে রাখবে। কে সমান যেমন কি ছিল? কে সমান বাল্ক মডুলাস সমান ছিল এমই বাই 3 ইন্টু এম মাইনাস 2। তো ইন্ডিভিজুয়াল ফর্মুলাগুলো মনে রাখবে, আমাদের অঙ্ক করতে পরে কাজে লাগবে। ঠিক আছে, এটা ছিল আমাদের 10 নম্বর প্রবলেম। আশা করছি এতটা অবধি সবার কাছে ক্লিয়ার। তো half of the question has been completed. Is it clear to both of you or not? If any question arises, then ask me. Is there any question? Is everything clear to both of you? Please respond at your earliest. Okay, very good, clear বললো। এবার নেক্সট 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছিলাম সেটা সম্পর্কে অলরেডি আমি ডিসকাশন, আমি তোমাদের যে কোশ্চেন প্র্যাকটিস এই অ্যাসাইনমেন্ট 1 প্রবলেম ক্লাস করেছিলাম সেটাতে আমি ডিসকাশন করে দিয়েছিলাম। কি কোশ্চেন? কোশ্চেনটা ছিল যে বলেছিল যে দ্য ইম্প্যাক্ট স্ট্রেংথ অফ এ ম্যাটেরিয়াল ইজ এন ইন্ডেক্স অফ, অ্যান্সারটা হবে টাফনেস। ইম্প্যাক্ট স্ট্রেংথ বলতে ইম্প্যাক্ট স্ট্রেংথ তার ইন্ডেক্স না, টাফনেসের একটা ইন্ডেক্স। তো টাফনেস সম্পর্কে অলরেডি আমি তোমাদেরকে ডিসকাশন ক্লাসে বলেছিলাম। টাফনেস কি বলেছিলাম? টাফনেস বলেছিলাম কি? ইট ইজ দ্য এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব মেকানিক্যাল এনার্জি আপ টু ফেলিওর। ফেলিওরের মানে ফেলিওর পয়েন্ট অবধি কোনো একটা ম্যাটেরিয়াল যতটা পরিমাণ এনার্জিকে শোষণ করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, সেটাকে বলেছিলাম কি? টাফনেস। এটা কোনো ইট রিপ্রেজেন্ট দ্য এবিলিটি টু রেজিস্ট ফ্র্যাকচার, ফ্র্যাকচারের এগেনস্টে তার ক্ষমতা দেখায়। টাফনেস ইজ ডিজায়ারেবল এগেনস্ট ইম্প্যাক্ট লোডিং, এটাও বলেছিলাম। টাফনেসের জন্য বেন টেস্ট করা হয়, বেন টেস্ট ইজ ইউজ টু মেজার দ্য টাফনেস। তারপর আরও বলেছিলাম যে দ্য এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি টিল ব্রেকিং পয়েন্ট বা রাপচার পয়েন্ট বা ফেলিওর ইজ কল্ড টাফনেস। মানে যে কোনো একটা নাম দিতে পারে, ব্রেকিং পয়েন্টও দিতে পারে, রাপচারও বলতে পারে, ফেলিওরও বলতে পারে, তো সেটাকে বলে টাফনেস। আরও বলেছিলাম যে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ আপ টু ফ্র্যাকচার, ফ্র্যাকচারের মধ্যে যে স্ট্রেস স্ট্রেন কার্ভের এরিয়া সেটাকে বলা হয় মডিউলাস অফ টাফনেস। আরও বলেছিলাম যে ফেলিওর স্ট্রেনটা ফেলিওর স্ট্রেন ইজ মোর ইন ডাকটাইল ম্যাটেরিয়াল, হেন্স মাইল্ড স্টিল ইজ মোর টাফ দ্যান কাস্ট আয়রন। তো মাইল্ড স্টিলটা সবসময় কাস্ট আয়রন থেকে বেশি টাফ হয়। এগুলো আমি অলরেডি অ্যাসাইনমেন্ট 1-এর আন্ডারে ডিসকাস করেছি, সেখান থেকে তোমরা আবার দেখে নেবে। ঠিক আছে, যদি কারোর না লেখা থাকে। ঠিক আছে, তো আমি যেগুলো বললাম সেগুলো শুনে শুনেও লিখে নিতে পারো। ওকে, তো এটা ছিল আমাদের 11 নম্বর কোশ্চেন, অলরেডি ডিসকাস। এগুলো হচ্ছে 12 নম্বর প্রবলেম। 12 নম্বর প্রবলেমটা খুব সোজা প্রবলেম, একটু ভাবলেই করা যেত। বলেছিল ইফ এ মেটালিক বার ইজ ফিক্সড অ্যাট বোথ এন্ডস। ধরো এই একটা মাঝখানে একটা মেটালিক বার আছে, দুদিকে ফিক্সড করা আছে। এবার বলেছে এটাকে আমি হিট দিচ্ছি, থার্মাল স্ট্রেস মানে হিট দিচ্ছি, আমি হিট দিচ্ছি, তাহলে এটার মধ্যে কি স্ট্রেস তৈরি হবে? ঠিক আছে, তো হিট দিচ্ছি তাহলে এটার মধ্যে কি স্ট্রেস? টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস না শিয়ার স্ট্রেস? এবার ধরো আমি এটাকে হিট দিচ্ছি, হিট দিলে কি এটা বাড়তে চাইবে, এটা বাড়তে চাইবে কিন্তু বাড়তে পারবে না। কোনো একটা জিনিস বাড়তে চাইছে কিন্তু বাড়তে পারছে না, তাহলে কি একটা সংকোচনের সৃষ্টি হবে। কি স্ট্রেস সৃষ্টি হবে? কম্প্রেসিভ স্ট্রেসের সৃষ্টি হবে। যেহেতু বাড়তে চাইছে মানে এক্সপ্যান্ড করতে চাইছে কিন্তু এক্সপ্যান্ড করতে পারবে না, তাই স্ট্রেসটা হবে কম্প্রেসিভ স্ট্রেস। এটা মাথায় রাখবে। তো
এটা কখনো গোলাবে না, কম্প্রেসিভ স্ট্রেস সৃষ্টি হবে। যেহেতু ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারছে না তাই কম্প্রেসিভ স্ট্রেস। যদি বারটা ফিক্স না করা থাকতো তাহলে টেনসাইল স্ট্রেস হতো, ঠিক আছে। যেহেতু বারটা যদি ফিক্স না করা থাকতো তাহলে কোনো স্ট্রেসই সৃষ্টি হতো না, কারণ বারটা ধরে ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারতো, সেক্ষেত্রে নো স্ট্রেস হতো। যেহেতু বারটা বাঁধতে চাইছে, বারটা বাঁধতে পারছে না, কম্প্রেসিভ স্ট্রেস সৃষ্টি হবে, সংকোচনের সৃষ্টি হবে। ওকে, তো এটা ছিল আমাদের 12 নম্বর প্রবলেম, অ্যান্সারটা হবে কম্প্রেসিভ স্ট্রেস। তারপর ছিল 13 নম্বর প্রবলেম। 13 নম্বর প্রবলেমটা অনেকেই গন্ডগোল করে। আমি যদিও স্ট্রেন এনার্জিতে ডিটেলস আলোচনা করেছি, তবুও আমি যখন চ্যাপ্টার 1-এর কোশ্চেন সলিউশন করাচ্ছিলাম সেখানে আবার আলোচনা করেছিলাম, কারণ অ্যাসাইনমেন্ট 1-এ এরকম একটা কোশ্চেন ছিল। দিয়েছিলাম যে দ্য ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি দ্যাট ক্যান বি স্টোরড ইজ নোন অ্যাজ। সবসময় মনে রাখবে, যদি ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি কথাটা কোথাও থাকে, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি স্টোর এই কথাটা কোথাও থাকে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে প্রুভ রেজিলিয়েন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি কোথাও কথাটা থাকলে আমার অ্যান্সার হয়ে যাবে প্রুভ রেজিলিয়েন্স, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা হবে কি প্রুভ রেজিলিয়েন্স। আর যদি কথাটা থাকতো টোটাল স্ট্রেন এনার্জি স্টোরড ইন দ্য বডি, তাহলে হয়ে যেত আমার এটা রেজিলিয়েন্স। তো এটা সবসময় মনে রাখবে, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি হলে প্রুভ রেজিলিয়েন্স, টোটাল স্ট্রেন এনার্জি হলে প্রিন্সিপাল স্ট্রেস। বহুত বড় চ্যাপ্টার বিক্রম, ওটা একটা প্রিন্সিপাল স্ট্রেস একটা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টারটা আমি আগেই বলেছিলাম যে প্রিন্সিপাল স্ট্রেস, তুই আমাকে জিজ্ঞেস করলি, কে আমাকে জিজ্ঞেস করলো প্রিন্সিপাল, তুই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছিলিস যে প্রিন্সিপাল স্ট্রেস আমাদের সিলেবাসে আসে। আমি বললাম তোদের সিলেবাসে নেই, কিন্তু কোশ্চেন আসে, এগুলোর উপর আমি তোদের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। তো আমি এগুলোর উপর তোদেরকে রেকর্ডেড ভিডিও দেবো। অ্যাটলিস্ট তো 6-7টা ক্লাস লাগবে প্রিন্সিপাল স্ট্রেস করাতে, মানে বিশাল বড় একটা জিনিস এবং খুব কমপ্লিকেটেড একটা জিনিস, যেখানে মোট সার্কেল হ্যানত্যান অনেক কিছু জিনিস আসবে, ঠিক আছে। কিন্তু তোদের আউট অফ সিলেবাস কোশ্চেন হলে একটা কি দুটো আসে, এসেছে 1-2বার এসছে পরীক্ষায়, ঠিক আছে। তো শর্টে বলা যাবে না, মিনিমাম 7টা ক্লাস লাগবে প্রিন্সিপাল স্ট্রেস পড়াতে, সেই জন্য আমি আর বলছি না। ওকে, ক্লিয়ার। তো এটা ছিল আমাদের 13 নম্বর কোশ্চেন। তো 13 নম্বর কোশ্চেন ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের 14 নম্বর প্রবলেম। এবার হচ্ছে আমার 14 নম্বর প্রবলেম। 14 নম্বর প্রবলেম কি ছিল? 14 নম্বর ছিল এ কোল্ড চিজেল ইজ মেড অফ। কোল্ড চিজেল ইজ মেড অফ, অ্যান্সারটা হবে হাই কার্বন স্টিল। অ্যান্সারটা হবে হাই কার্বন স্টিল। এবার কোল্ড চিজেলটা কি? কোল্ড চিজেল হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমি যা বললি তোর কমেন্ট দেখছিলাম। কোল্ড চিজেল হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমি যে কোনো ঠান্ডা পাতকে বা অ্যালয়কে কাটতে পারি, মানে ইনস্ট্রুমেশন ফর কাটিং, এক কথায় কাটিং টুলস। কোল্ড চিজেল হচ্ছে একটা কাটিং টুলস। এটা কি দিয়ে তৈরি হয়? হাই কার্বন স্টিল। আর এখানে যেখানে এইচএসএস ছিল না, এইচএসএস বলতে হাই স্ট্রেন্থ স্টিল, হাই স্ট্রেন্থ স্টিল। অপশনে একটা এইচএসএস ছিল, সেটা হচ্ছে হাই স্ট্রেন্থ স্টিল, ঠিক আছে। এরপর বলেছে 15 নম্বর ছিল যে ডাইমেনশন অফ ইয়ং মডুলাস। তো ডাইমেনশন অফ ইয়ং মডুলাস বলতে এর ডাইমেনশন, বলতে কি স্পেস, ইয়ংস মডুলাস বলতে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি বলতে কি বোঝায়? নিউটন পার মিটার স্কোয়ার, এটাই তো তার ইউনিট ছিল। নিউটন বলতে কি ফোর্স, মিটার স্কোয়ার বলতে কি এরিয়া। ফোর্সের আমার ডাইমেনশন কি হয়? ml t⁻², এটা হয় বলের ডাইমেনশন মানে ফোর্সের। এরিয়ার ডাইমেনশন কি হয়? এল স্কোয়ার। তাহলে এমটা এমই থাকলো, এল 1 মাইনাস নিচে ওপরে 1, এখানে নিচে 2, 1 - 2 মানে হচ্ছে কত হয়? -1 t⁻²। তো এটা হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল আমার মডিউলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডিউলাসের কি ডাইমেনশন ফর্মুলা। এবার 16 নম্বরটা একটা সিম্পল কোশ্চেন ছিল, তো এটা ইনফরমেটিভ কোশ্চেন। 16 নম্বরটা বলেছিল টেনসাইল টেস্টিং এ এক্সটেনসোমিটার কি জন্য ইউজ করা হয়। তো টেনসাইল টেস্টিং এ এক্সটেনসোমিটারটা ইলংগেশন বার করার জন্য ইউজ করা হয়। আমি হয়তো মুখে বলেছিলাম না বলিনি, আমার মনে নেই, হয়তো বলেছিলাম বা বলিনি। ইলংগেশন অফ স্পেসিমেন বার করতে আমার কি ইউজ করা হয়? এক্সটেনসোমিটার। তো নামটা শুনেই পারার কথা ছিল। এক্সটেন্স কথাটা মানেই হচ্ছে ইলংগেট করা।
অনেক কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে নাম শুনেই দিতে হবে। আমি নিজেও দিয়েছিলাম, মনে পড়ছে না এই মুহূর্তে, এনভায়রনমেন্টে দুটো কোশ্চেন আমি নাম শুনে অ্যান্সার করেছিলাম আমাদের জিলেটে। তো নাম শুনেও অনেক সময় কোশ্চেনে অ্যান্সার করতে, এক্সটেন্ড করা মানে ইলংগেট করা, তো এক্সটেনশোমিটার ইলংগেশন অফ দ্য ডেসিমেল করতে বার করতে ইউজ করা হয়। তো এটা 16 নম্বর। 17 নম্বর, 17 নম্বর কোশ্চেনটাও সোজা অলরেডি ডিসকাসড। 7 নম্বর কোশ্চেনটা বলেছি যে দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ অ্যান অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অ্যাবজর্বড বাই ম্যাটেরিয়াল উইথাউট প্লাস্টিক ডিফর্মেশন, মানে প্লাস্টিক ডিফর্মেশনের আগে অবধি মানে ইলাস্টিক লিমিট অবধি, প্লাস্টিক ডিফর্মেশনের আগে মানে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ এনার্জি স্টোর করার ক্ষমতা সেটাই কি বলে, সেটাকে অবশ্যই রেজিলিয়েন্স বলে। রেজিলিয়েন্সের তোদের আমি যেখানে রেজিলিয়েন্সের ডিসকাশন ক্লাসে ডিসকাশন 1-এ যেখানে রেজিলিয়েন্সের আমি লিখিয়েছিলাম কি বলে রেজিলিয়েন্সের ডেফিনেশন লিখে সেখানে লিখিয়েছিলাম, দেখবে ইট ইজ দ্য প্রপার্টি অর এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি হোয়েন ইট ইজ ডিফর্ম ইলাস্টিকলি, মানে আপ টু ইলাস্টিক লিমিট, আপ টু ইলাস্টিক লিমিট অবধি কোনো একটা বস্তুর এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা হচ্ছে রেজিলিয়েন্স। আর আপ টু ফেলিওর পয়েন্ট মানে একদম লাস্ট অবধি, মানে প্লাস্টিক লিমিট পেরিয়ে যাবে, সব কিছু অবধি পেরিয়ে যাবে, একদম ফেলিওর পয়েন্ট বা রাপচার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট অবধি কোনো একটা ম্যাটেরিয়ালের এনার্জি অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেটা এক্ষুনি আগে বললাম টাফনেস। তো এটা গোলাপি না, যেহেতু এখানে বলেছে উইথাউট প্লাস্টিক ডিফরমেশন, উইথাউট প্লাস্টিক ডিফরমেশন বলতে আপ টু ইলাস্টিক লিমিট, ঠিক আছে, কথাটা ঘোরানো আছে, উইথাউট ইলাস্টিক ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন বলতে আপ টু ইলাস্টিক লিমিট, কারণ ইলাস্টিক লিমিটের পরেই আমার প্লাস্টিক ডিফরমেশন হতে স্টার্ট হয়। সেটা যেহেতু উইথআউট বলেছে তার মানে আমার এন্ডটা কত, আমার লিমিটটা কত উইদিন ইলাস্টিক লিমিট, তাই উইদিন ইলাস্টিক লিমিট বললে রেজিলিয়েন্স হয়ে যাবে। আর কথাটা যদি থাকতো আপ টু ফেলিওর পয়েন্ট বা রাপচার পয়েন্ট তাহলে আমার অ্যান্সারটা হয়ে যেত টাফনেস। তো এটা কখনো বলাবি না, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। ডিসকাশন 1টা যদি কেউ ভালো করে দেখতিস তাহলে এই কোশ্চেনগুলো করতে আরও সুবিধা হবে। এবার হচ্ছে 18 নম্বর কোশ্চেন, যেটা জাস্ট তোদেরকে মনে রাখতে হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রপার্টিজ ইজ মোস্ট সেন্সিটিভ টু ইনক্রিজ ইন স্ট্রেন রেট, স্ট্রেন রেট বাড়ানোর জন্য কোনটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো অ্যান্সারটা হবে ইল্ড স্ট্রেংথ, অ্যান্সারটা মনে রাখবি ইল্ড স্ট্রেংথ, কারণ এটার ডেসক্রিপশন বহুত ভাস্ট যেটা তোদের লাগবে না এই লেভেলে, জাস্ট মনে রাখবি ইল্ড স্ট্রেংথ একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইল্ড পয়েন্ট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইল্ড পয়েন্ট কি বলেছিলাম, ইল্ড পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখানে ম্যাটেরিয়াল তার ইলাস্টিক ধর্ম হারাতে স্টার্ট করে এবং প্লাস্টিসিটি ধর্ম আসতে স্টার্ট করে। তো সেই জন্য ইল্ড পয়েন্টের রেসপেক্টে যে স্ট্রেস বা যে স্ট্রেনটা পাই সেটাকে হচ্ছে ইল্ড স্ট্রেন, ওর সাপেক্ষে আমরা জেনারেলি স্ট্রেন রেটের ইনক্রিজটা বার করে থাকি, ঠিক আছে। এটা ছিল 18 নম্বর পয়েন্ট। আর 19 আর 20 একসাথে একটা অঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে। তো অঙ্কটা কেউ যদি রেজিলিয়েন্স আর টাফনেসের জিনিসটা জানে তাহলে এই অঙ্কটা করতে পারে, খুব সোজা একটা অঙ্ক। আর গ্রাফটা তো বলেছি, আমি এক্ষুনি বললাম রেজিলিয়েন্স মানে ইলাস্টিক লিমিট অবধি কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে এনার্জি স্টোর, টাফনেস মানে ফেলিওর পয়েন্ট অবধি। তো আমি যে ছবিটা ছিল, ছবিটা এরকম ছিল, স্ট্রেট যে লাইনটা হয় সেটা হয় ইলাস্টিক পয়েন্ট, আর লাস্ট যে পয়েন্ট হয় সেটা ফেলিওর পয়েন্ট। এই পয়েন্টে স্ট্রেস বলে দিয়েছিল, এই পয়েন্টে স্ট্রেস বলে দিয়েছিল, এই পয়েন্টে স্ট্রেন বলে দিয়েছিল, এই পয়েন্টে স্ট্রেন বলে দিয়েছিল, এই পয়েন্টে স্ট্রেন বলে দিয়েছিল 0.004, এই পয়েন্টে স্ট্রেন বলে দিয়েছিল 0.012, এই পয়েন্টে স্ট্রেস বলে দিয়েছিল 70 MPa, আর এই পয়েন্টে স্ট্রেন বলেছিল 120। তাহলে আমাকে প্রথমে বার করতে বলেছিল রেজিলিয়েন্স, তাহলে রেজিলিয়েন্স সমান কি হতে পারে, রেজিলিয়েন্স সমান হচ্ছে, আমি বলেইছিলাম রেজিলিয়েন্স সমান হচ্ছে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইদিন ইলাস্টিক লিমিট। তাহলে স্ট্রেস স্ট্রেন কার্ভের এরিয়া উইদিন ইলাস্টিক লিমিট মানে আমার এই এরিয়াটা, এতটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট, আমার এই এরিয়াটা মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা হচ্ছে আমার কি রেজিলিয়েন্স, এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইদিন ইলাস্টিক লিমিট। এটা লিখে দেবো যে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইদিন ইলাস্টিক লিমিট। তাহলে এরিয়া বলতে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি, ভূমি বলতে কত, ভূমি বলতে এইখান থেকে এটা 0, এখান থেকে এটা 0.04, তাহলে ভূমি বলতে 0.004 ইন্টু হাইট, হাইট হচ্ছে 70, এবার 70টা হচ্ছে আমার MPa মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, সেটাকে আমাকে নিয়ে যেতে হবে নিউটন পার মিটার স্কোয়ারে, কারণ রেজিলিয়েন্সটা চেয়েছে নিউটন ইন্টু মিটারে, নিউটন পার মিটারকে যদি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে সেটা
নিউটন ইন্টু মিটার হয়ে যায়, ঠিক আছে। তাই আমাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা এমপিএতে আছে, এমপিএ থেকে যদি আমি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাই তাহলে 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাই এখানে আমি 70 × 10⁶ করলাম, তাহলে আমার নিউটন পার মিটার স্কোয়ারে এলো। এবার নিউটন পার মিটার স্কোয়ার আমার অ্যান্সারটা আসবে, তাকে মিটার কিউব দিয়ে ভাগ করলে, যেহেতু আমি ভলিউমে বার করি রেজিলিয়েন্সটা পার ভলিউম, তো সেই জন্য আমার কি হবে, মিটার কিউব দিয়ে ভাগ করলে অ্যান্সারটা আসবে নিউটন মিটারে, মানে আমাকে অ্যান্সারটা এনার্জি রেসপেক্টে আনতে বলেছে রেজিলিয়েন্স, সেই জন্য আমি মিটার কিউব দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তো এটা যদি করি ক্যালকুলেশন, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আছে 14 × 10⁴, ঠিক আছে। নিউটন পার মিটার স্কোয়ার আসবে, তাকে মিটার কিউব দিয়ে ভাগ করব, সরি মিটার কিউব দিয়ে গুণ করব, মিটার কিউব দিয়ে গুণ করবো, তাহলে আমার অ্যান্সারটা আসবে নিউটন ইন্টু মিটারে, ঠিক আছে। তো এখানে ফরগিভ অ্যাবাউট যেহেতু আমাকে এনার্জি রেসপেক্টে ইউনিট বার করতে বলেছে, ডাইরেক্ট নিউটন ইন্টু মিটার করে দেবো, ঠিক আছে। শুধু মাথায় রাখতে হবে যে কী করে বার করব। এইটা 70 × 10⁶ কেন করলাম, কারণ আমাকে এমপিএটা ছিল, এমপিএ মানে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে নিউটন পার মিটার স্কোয়ারে আনতে 10⁶ দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। এটা গেল রেজিলিয়েন্স। তাহলে রেজিলিয়েন্সটা ক্লিয়ার নিশ্চয়ই, এটা গেল রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স বলতে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ আপ টু ইলাস্টিক লিমিট। এবার যদি বলতো আমাকে কি বার করতে, এবার যদি বলতো আমাকে টাফনেস বার করতে, টাফনেস বলতে তাহলে কোটাটা আমাকে এই টোটালটা, মানে এই এতটা ফেলিওর পয়েন্ট অফ দি এরিয়া নিত, মানে এই এরিয়াটা থাকতোই, তার সাথে আরো অ্যাড হতো কোন এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটা আরো অ্যাড হতো, মানে এই ট্রাপিজিয়ামের এরিয়া অ্যাড হতো। তাহলে এই ট্রাপিজিয়ামের আমি এরিয়া কি করে বার করতাম, তাহলে আমাকে এই ট্রাপিজিয়ামের এরিয়া বার করা জানতে হবে, সেটা আমি কি করে বার করব, তাহলে আমাকে এই এরিয়াটা যা আছে আছে থাকলো, তার সাথে আমাকে কি অ্যাড করতে হবে, ট্রাপিজিয়ামের এরিয়া। তাহলে এই একটা ট্রাপিজিয়াম আমার কাছে আছে, এই ট্রাপিজিয়ামের এরিয়া কি করে বার করব, ট্রাপিজিয়ামের এরিয়া সমান আমি কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দিয়ে যোগফল। আমি সমান্তরাল বাহু দুটো, এই একটা সমান্তরাল বাহু আর এই একটা সমান্তরাল বাহু, এই বাহুটার হাইট হচ্ছে 70, এটা হচ্ছে 120, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দিয়ে যোগফল, মানে হাফ ইন্টু 70 + 120 ইন্টু হাইট। হাইট বলতে কত, এইটা, এটা আমার হাইটটা, হাইট বলতে কত, তাহলে এইটা হচ্ছে আমার হাইটটা। এই হাইটটা কি করে পাবো, 0.012 থেকে 0.004 বিয়োগ করে দেবো, তাহলে হাইটটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি টাফনেস পেয়ে যাবো। আমি আবার দেখো বলে দিচ্ছি টাফনেসটা কি করে বার করবো। রেজিলিয়েন্সটা বার করে সবার কাছে আশা করছি ক্লিয়ার। টাফনেসের জন্য কি দুটো জিনিস আমাকে অ্যাড করতে হবে, টাফনেসের জন্য কি আমাকে করতে হবে, দুটো জিনিস অ্যাড করতে হবে। একটা তো গেল, টাফনেসের জন্য আমাকে দুটো জিনিস অ্যাড করতে হচ্ছে, একটা তো ট্রায়াঙ্গেল গেলই, আর একটা পড়ে থাকলো আমার কি, আর একটা হচ্ছে আমার এই এই আমার যে ইয়েটা, এই ট্রাপিজিয়ামটা, ঠিক আছে। তো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোন দুটো, এই দুটো আমি ধরলাম সমান্তরাল বাহু, যার একটা হাইট হচ্ছে 70 আর একটা হচ্ছে 120। তাহলে আমি লিখতে পারি হাফ অফ 70 + 120 ইন্টু হাইট। হাইট বলতে কোনটা, হাইট বলতে নিশ্চয়ই এইটা, এইটা হচ্ছে এই দুটোর মধ্যে হাইট, মানে এইটা, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার হাইট ওদের মধ্যে, এইটা মানেই তো এইটা। তাহলে এই পারপেন্ডিকুলার হাইটটা কত হবে, যদি 0.012 থেকে 0.004 বিয়োগ করি তাহলে আমার কি বেরিয়ে যাবে। হ্যাঁ দোয়েল, গুড ইভিনিং। ওই ক্লাসগুলো স্টার্ট করব, আমার মাথায় আছে কিন্তু স্টার্ট করতে পারছি না, বাট করবো, আমি খুব শীঘ্রই করবো, ঠিক আছে। তো একসাথে করবো রিজনিং প্লাস অ্যাপটিটিউড, ওকে। তো 0.012 থেকে 0.004 বিয়োগ করলে আমার কি বেরিয়ে যাবে, হাইটটা বেরিয়ে গেল। তাহলে ট্রাপিজিয়ামের হাইট পেয়ে গেলাম, আর তার সাথে কি অ্যাড হবে, তার সাথে অ্যাড হবে শুধুমাত্র এই ট্রায়াঙ্গেল পোর্শনটা, মানে হাফ ইন্টু 70 × 10⁶ ইন্টু 0.004, এটার সাথে অ্যাড হবে। তাহলে আমি কি পেয়ে যাব, এটা পেয়ে যাব টাফনেস। টাফনেস বলতে লিখে নেবে টাফনেস ইকুয়াল টু স্ট্রেস স্ট্রেন কার্ভ, টাফনেস ইকুয়াল টু কি লিখবে তাহলে, টাফনেস ইকুয়াল টু কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আপ টু ইলাস্টিক লিমিট প্লাস এরিয়া অফ ট্রাপিজিয়াম বিটুইন ইলাস্টিক লিমিট অ্যান্ড রাপচার পয়েন্ট, এটা সমান টাফনেস হয়ে গেল। এইভাবে আমি টাফনেসটা পেয়ে যাবো। তাহলে টাফনেস সমান কি পেলাম, টাফনেস ছিল ফ্র্যাকচার পয়েন্ট অফ দি যা এরিয়া হবে সেই টোটাল এরিয়া, মানে এই টোটাল এরিয়াটার স্ট্রেস স্ট্রেন কার্ভের এরিয়াটাই হচ্ছে আমার টাফনেস। আমি এখনই পড়লাম, তাহলে এই টোটাল এরিয়াটা দুটো এরিয়াতে ভাগ আছে, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের। এখানে একটা 10⁶ আলাদা করে গুণ করে দেবে, তাহলে টাফনেসটা পেয়ে যাবে। তাহলে টাফনেস সমান কি পেলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আপ টু ইলাস্টিক লিমিট, যেটা আমি এখানে বার করেছি হাফ ইন্টু 70 × 10⁻⁴, তার সাথে কি অ্যাড করলাম না, এরিয়া অফ ট্রাপিজিয়াম
area of trapezium between elastic limit and rupture point, মানে এই ইলাস্টিক লিমিট আর রাপচার পয়েন্টের মধ্যে এই এরিয়াটা, সেটা আমি বার করেছি এখানে। হাফ ইন্টু 70 প্লাস 120 ইন্টু 10⁻6/0.01, এটা হচ্ছে হাইটটা মাইনাস 0.004। ঠিক আছে, তো এই হলো আমার ব্যাপার। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, এই ছিল আমাদের লাস্ট প্রবলেম। তো এটা যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আসে আমার কত, এই ক্যালকুলেট করলে আসে 90 ইন্টু 10⁻4 মিটার কিউব। ঠিক আছে, তো এইটা আমার অ্যান্সার আছে। তো ক্লিয়ার সবার কাছে? এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক, দুটো কোশ্চেন দিয়েছিলাম, 2 2। তো এই কোশ্চেনটাও করা যেত, কেউ যদি কোশ্চেন অ্যান্সার প্রবলেমটা মানে অ্যাসাইনমেন্ট 1টা যদি কেউ ভালো, অ্যাসাইনমেন্ট 1-এর ডিসকাশনটা যদি কেউ করেছিল, তাহলে এই অঙ্কটাও করতে পারতো। তো এই অঙ্কটা ক্লিয়ার তোমাদের দুজনের কাছে? আশা করছি ক্লিয়ার। কোনো যদি প্রবলেম থাকে দেন জিজ্ঞেস করতে পারো। ক্লিয়ার? ও প্রশ্নই ক্লিয়ার। তো আমি পরের দিন থেকে জুমে ক্লাস করবো, জুমটা দেখে নেবো, তার করতেই আমি আজকে দেখে নেবো সব কিছু। তো পরের দিন এবার ডিসকাশন পিরিয়ডগুলো জুমেই হবে। আজকেরটা অ্যাডজাস্ট করতে হলো বাই হুপর গ্রুপ, পরের দিন থেকে চেঞ্জ হবে। ঠিক আছে? হ্যাঁ, ম্যালিয়েবল ম্যাটেরিয়াল হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল, ম্যালিবিলিটি, তাহলে তোমাকে দুটো প্রপার্টি সম্পর্কে জানতে হবে। একটা ছিল ডাক্টিলিটি আর একটা ছিল ম্যালিবিলিটি। ঠিক আছে, ম্যালিয়েবল প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি কোনো একটা ম্যাটেরিয়ালের যার সাহায্যে মানে সেখানে লোড, দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে এখানে। ঠিক আছে, তো সেই দুটো জিনিস কী কী আমি তোমাকে আলাদা আলাদা করে বলছি। ম্যালিয়েবিলিটি বলতে এমন একটা প্রপার্টি কোনো একটা বস্তুর যার ফলে ওই বস্তুটাকে তুমি একটা থিন সিটে পরিণত করতে পারবে। থিন সিট বলতে পাতে, একটা পাতে পরিণত করতে পারবে ম্যালিয়েবিলিটি প্রপার্টির মাধ্যমে। ঠিক আছে, থিন সিটে তৈরি করবে। আর কি কোন লোড অ্যাপ্লাই করবে না, কম্প্রেসিভ লোড। ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ দ্য ম্যাটেরিয়াল ইজ আন্ডারগো কনসিডারেবল অ্যামাউন্ট অফ ডিফরমেশন, মানে ম্যাটেরিয়ালটা প্রচুর পরিমাণ ডিফরমেশন নিতে পারবে, রাপচারের আগে প্রচুর পরিমাণ ডিফরমেশন নিতে পারবে। তাহলে ম্যাটেরিয়ালটা রাপচার হওয়ার আগে ম্যাটেরিয়ালটা প্রচুর পরিমাণ ডিফরমেশন নিতে পারবে, এবং ডিফরমেশন নেওয়ার ফলে সেটা কিসে পরিণত হবে, একটা থিন সিটে পরিণত হবে। থিন সিট বলতে পাতলা পাত, মানে পাত বলতে খাতা যেমন কি পাতলা হয়, সেরকম একটা থিন সিটে পরিণত হবে। আর সেখানে যে লোডটা অ্যাপ্লাই করবে সেটা কি লোড, কোন লোড অ্যাপ্লাই করে না, লোডটা হবে সবসময় আমার কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করে। ঠিক আছে, সেটাকে বলে ম্যালিয়েবিলিটি। ঠিক আছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান উইথস্ট্যান্ড ডিফরমেশন আন্ডার কম্প্রেশন উইথাউট রাপচার, মানে রাপচার হওয়ার আগে কম্প্রেসিভ লোড অনেকটা সহ্য করতে পারবে এবং ক্যান বি রোল্ড ইনটু এ থিন সিটে তৈরি করতে হবে। ম্যালিয়েবল ম্যাটেরিয়াল বলতে এক্সাম্পল যদি দাও তাহলে লিড আর জিঙ্ক হচ্ছে ম্যালিয়েবল ম্যাটেরিয়ালের এক্সাম্পল। ঠিক আছে, তো দুটো জিনিস মনে রাখতে হবে, লোডটা যেটা অ্যাপ্লাই করবো সেটা কম্প্রেসিভ লোড, যাতে পরিণত হবে সেটা হবে থিন সিট, আর একটা হচ্ছে কনসিডারেবল অ্যামাউন্ট অফ লার্জ ডিফরমেশন নিতে পারবে, মানে অনেকটা বাঁকবে, ভেঙে যাওয়ার আগে এটা অনেকটা বাঁকবে তারপর ভাঙবে, মানে ডিফরমেশন নিতে পারবে। এক্সাম্পল বললে লিড আর জিঙ্ক। ক্লিয়ার প্রীতম? তো এই গেল আমাদের ম্যালিয়েবল ম্যাটেরিয়াল। ওকে, ক্লিয়ার? তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করব, যদি ক্লিয়ার হয়। লম্বা ক্লাস চললো, 1 ঘন্টা 40 মিনিটের প্রায়। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস অর নো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লর্ড। চলো বাই।